আপনি এটাতেও এরকম করলেন, এটাতে তো আমরা নিজেরাই শেখাবো। তারপরে আপনি এটাতেও যদি এমন করেন, এটাতেও যদি ওরকম করেন, এই করতে করতে এসে দেখবেন রাইট ফ্রম ডিকটেশনে নাম্বার অনেক বেশি। 3টা প্রশ্ন আসে রাইট ফ্রম ডিকটেশনে, সেখানে হিউজ অ্যামাউন্টের নাম্বার থাকে। 3টা প্রশ্নে প্রায় 35 নাম্বার। তো আপনি এই 35 নাম্বারে এসে পৌঁছায় দেখবেন পরীক্ষা শেষ হয়ে গেছে, অ্যান্সারই করতে পারলেন না। কারণ কি? ওই 4-5 নাম্বারের মধ্যে আপনি সময় বেশি দিয়ে ফেলছেন। এই জন্য আজকে আমরা এই সিদ্ধান্তটা নিলাম, লিসেনিং কোয়েশ্চেনটা যখনই স্টার্ট হবে প্রথম প্রশ্নটা দিবে। না না না, খিদা নাই। না না, খিদা নাই, খান। ক্লাস করে দিছি 3 ঘন্টা। আচ্ছা, আরেকবার। সো আজকে আমরা এখানে যেটা করলাম, আমরা এটা ডিসাইডেড, লিসেনিং প্রশ্নটা স্টার্ট হওয়ার প্রথম প্রশ্নটায় আমরা সবাই সময় পাবো 10 মিনিট। এটা পুরা 10 মিনিটেই দিব। যখনই এটা শেষ হবে তখনই শুরু হবে একসাথে টাইম দেওয়া। তখনই তারা করবে কি, এখানে প্রত্যেকটা প্রশ্ন থেকে 2-3টা করে প্রশ্ন দিয়ে দিয়ে আপনাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিবে। আপনি ওই সময়ের ভিতরে সব কয়টা অ্যান্সার করবেন। এবার আপনি যদি মনে করেন আমি প্রথম প্রশ্নেই পুরো সময় নষ্ট করে ফেলবো, নো প্রবলেম, প্রথম প্রশ্নেই পুরো সময় নষ্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি পরীক্ষা শেষ হয়ে যাবে। মানে ওটা তো কম্পিউটার এক্সাম হয়, নিজে নিজেই পরীক্ষা ক্লোজ হয়ে যাবে আর কি। আর যদি আপনি মনে করেন না, আমার এখানে যেগুলোর নাম্বার কম সেগুলো আমি ঝটপট করে তাড়াতাড়ি করে অ্যান্সার করে সময় বাঁচাবো, যেন যে 3টার নাম্বার বেশি সেই 3টাতে সময় বেশি দিতে পারি, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই জন্য আমরা করলাম কি, এই 4টা একেবারে আমরা বাসায় পড়বই না। শুধু এইটুকু আপনি মাথায় রাখেন, এখানে এই 4টা প্রশ্ন আসবে, আপনি শুধু আন্দাজে একটা করে অ্যান্সার করে চলে যাবেন। এখানে একটার বেশি অ্যান্সার করবেন না, আর একটার বেশি অ্যান্সার চাইলেও করতে পারবেন না। যেমন দেখেন, শুধু এই প্রশ্নটাতে আপনি চাইলে 2-3টা অ্যান্সার করতে পারবেন, বাট বাকি প্রশ্নগুলো একটা করেই অ্যান্সার হবে, আন্দাজে অ্যান্সার করে দিবেন। এবার আরেকটা কথা হচ্ছে ভাই, অডিও তো শুনতেই হবে। এই 4টা প্রশ্নের জন্য তো আমাদের মোটামুটি ধরেন 8টা যদি দেয় 2টা করে, তো 8 মিনিট তো অডিওতেই নষ্ট হয়ে যাবে। আর হাতে থাকে 7 মিনিট বা 8 মিনিট। ওই 7-8 মিনিটে যে 3টাতে নাম্বার বেশি সেই 3টাতে অ্যান্সার করা লাগে। তাহলে অডিও যেহেতু শুনতেই হবে, তাহলে একটা চালাকি করি। কি চালাকি? অডিওটা একটু মনোযোগ দিয়ে শুনেন। যদি অডিও শুনতে শুনতে আপনি অ্যান্সার ধরতে পারেন, ওকে ফাইন, আপনি ওটা অ্যান্সার দেন। আর অডিও শুনতে শুনতে যদি আপনি অ্যান্সার না ধরতে পারেন, অডিও শেষ হওয়ার পরে আর আপনি 1 সেকেন্ডও দেরি করবেন না, যে কোনো একটা অ্যান্সার করে চলে যাবেন। এটাই হচ্ছে আমার কথা। এখন কোশ্চেন হচ্ছে এখানে নেগেটিভ নাম্বার আছে কিনা, এই জিনিসটা একটু বুঝাচ্ছি। এখন পর্যন্ত আমি যা বলছি শুধু এটা বুঝেন, না বুঝলেও কোনো সমস্যা নেই। যখন আপনি মক টেস্ট দিবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এটা কেন করা হয়েছিল ক্লাস। কারণ মক টেস্টেই দেখবেন লিসেনিং পার্টের প্রশ্ন, এটা 10 মিনিট পার হওয়ার পরে বাকি 7টা প্রশ্ন একসাথে দিয়ে দেয়। তখন আপনার জানাই থাকে যে রাইট ফ্রম ডিকটেশনে 35 নাম্বার, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডসে 23 নাম্বার, 35 আর 23 মিলে কত হয়? 35 আর 23 নাম্বারে 58 নাম্বার। সো লাস্টের দুইটাতে যদি 58-60 নাম্বার, কোন কোন সিলেবাস বলে 60, কেউ বলে 56। সো লাস্টের দুইটা প্রশ্নে যদি 55 নাম্বার প্লাসও ধরি আমরা, তার মানে আপনি নিশ্চয়ই আগের প্রশ্নগুলোতে তাড়াহুড়া করবেন। কারণ কি, লাস্টের দুইটাতে নাম্বার বেশি। এই জন্য আমাদের এই কাজটা করা। ওকে, সো ডিসাইড করলেন কি, এই 3টা আর এই 3টা আসবে। অডিওটা খুব মনোযোগের সাথে শুনবেন। কেউ যদি মনে করেন অডিও শুনে লাভ নেই, আমি হুদায় বসে থাকি রেস্ট করি, নো প্রবলেম, আপনি বসে বসে রেস্ট করেন। এখানে শুনলেও পারেন, না শুনলেও পারেন, তবে সময় নষ্ট করার দরকার নেই। আপনি অডিও শুনেন, শুনে শুনে যদি অ্যান্সার ধরতে পারেন দিবেন, না ধরতে পারলে অডিও শেষ হওয়ার পরে আর 1 সেকেন্ডও দেরি করবেন না। আমার কথা হচ্ছে ওইটা। আর এই 3টা প্রশ্নের, এই 4টা প্রশ্ন, যে 4টা প্রশ্ন আমরা বাদ দিচ্ছি, এই 4টা প্রশ্নের একটা প্রশ্ন আছে যেটাতে নেগেটিভ নাম্বার আছে। কোনটা? এটা লিখে রাখেন, লিসেনিং মাল্টিপল চয়েস মাল্টিপল, এই প্রশ্নটাতে নেগেটিভ নাম্বার থাকে। ওকে, আরেকটা আছে রিডিং পার্টে, এইটা। তার মানে রিডিং এর মধ্যেও যেটা মাল্টিপল চয়েস কোশ্চেন মাল্টিপল ওইটা, আবার লিসেনিং এর মধ্যেও যেটা মাল্টিপল চয়েস কোশ্চেন মাল্টিপল ওইটা, মানে দুটাই হচ্ছে একই রকম চেহারা। অর্থাৎ লিসেনিং এর এটার মধ্যে নেগেটিভ নাম্বার, আর আমাদের রিডিং এরও এটাতে নেগেটিভ নাম্বার। দুটার নাম কিন্তু একই, দেখেন দুটা নামে নামে একদম এক সেম। এটার নামও মাল্টিপল চয়েস কোশ্চেন মাল্টিপল, এই পাশে যে আছে রিডিং এর তার নামও মাল্টিপল চয়েস মাল্টিপল। এই দুইটাতে নেগেটিভ নাম্বার আছে। আরেকটা নেগেটিভ নাম্বার আছে কোনটা?
depression, আরেকটা নেগেটিভ নাম্বার আছে হচ্ছে আপনার এই হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস। এটা আমাদের একটু ঝামেলা করবে, এটা বাদ দিলাম। সো আজকে যে চারটা বাদ দিচ্ছি সেগুলোর নেগেটিভ নাম্বারটা কিভাবে কাজ করে সেটা একটু বুঝেন। এই যে মাল্টিপল চয়েস কোশ্চেন মাল্টিপল, এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন আমি বুঝাই নেগেটিভটা কি হচ্ছে। Paper mills had the worst of it for এখানে ওরা সেলফ রেস্কিউ নিয়ে একটা কথা বলবে, পুরো 1 মিনিট 3 সেকেন্ডের একটা অডিও দিবে। এই অডিও প্লে হওয়ার পরে আপনারে বলবে অডিও থেকে শুনে শুনে নিচের কোন প্রশ্ন উত্তরগুলো তোমার কাছে সঠিক মনে হয়েছে। তার মানে কি এগুলা সঠিক নাকি সঠিক না সেটা বোঝার জন্য আপনাকে মনোযোগের সাথে প্রথমে অডিও শুনে গল্পটা বুঝতে হবে, তারপরে না আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা ভুল, রাইট? তাহলে এই জন্য প্রথম কাজ কি, গল্পটা শোনা। এবার গল্পটা আপনি শুনলেন, শোনার পরে আপনি মনে করলেন যে ভাই এটা সঠিক, দিলাম এটাতে ক্লিক। আপনি মনে করলেন এটাও সঠিক, এটাতেও দিতে পারবেন, কারণ এই প্রশ্নটার নামই হচ্ছে মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সার, চাইলেই আপনি একাধিক উত্তর দিতে পারবেন। সো এবার আপনি এই দুইটা অ্যান্সার দিয়ে, কেউ যদি মনে করে ভাই এটাও সঠিক দেন, যদি মনে করেন এটাও সঠিক দেন, পাঁচটাও সঠিক হইতে পারে, কেউ জানে না। উত্তর পাঁচটাও হইতে পারে, উত্তর একটাও হইতে পারে, উত্তর দুইটাও হইতে পারে, তিনটা হইতে পারে। মাল্টিপল চয়েস কোশ্চেন মাল্টিপলে উত্তর যে কোনো, যে কয়েকটা খুশি হইতে পারে। এবার আসেন, আপনি ধরেন এই দুইটা দিলেন, সে আপনি এই দুইটা দিলেন, এ দিলেন আর সি দিলেন। এখন অ্যান্সার কি কি? শুধু সি হচ্ছে এখানকার অ্যান্সার, আর হচ্ছে ডি। তার মানে এখানকার অ্যান্সার ছিল সি আর ডি, কিন্তু আপনি দিয়েছেন এ আর সি। তাহলে সি কারেক্ট হয়েছে, এ ভুল হয়েছে, তার মানে প্লাস মাইনাস করে 0 পাবেন, এখানে নাম্বার পাবেন। যদি এমন হয় যে আমি শুধু সি দিছি, তাহলে সি এর জন্য নাম্বার পাবেন, এটার জন্য নাম্বার পাবেন না, কারণ এটা আপনি দিতে পারেন নাই। সঠিক উত্তর ছিল সি আর ডি। এখন আন্দাজে দিলে কেউ দুটা সঠিক করতে পারে না। এই জন্য আমি বলি কি, নেগেটিভ নাম্বার যেহেতু এখানে আছে, সো আপনি যে কোনো একটাই দেন, কারণ তো আপনি আন্দাজে দিচ্ছেন। এখন আন্দাজে যদি আপনি দিলেন দুইটা, ধরে নিলাম একটা হয়েছে একটা হইলো না, তাতেও কোনো সমস্যা নেই, 0 পাইলেন, বিকজ অফ আপনি তো এই কোশ্চেনে নাম্বারই চান না। এবার আসেন, যদি আন্দাজে দুইটা দিলেন দুইটাই ভুল হয়েছে, তাতে কি সমস্যা হবে? ধরেন আমি আন্দাজে দিলাম বি আর ই, দুটাই ভুল হয়েছে, তাতেও কোনো সমস্যা নেই, তাতেও আপনি 0ই পাবেন, কিন্তু অন্য প্রশ্ন থেকে আপনাকে নাম্বার মাইনাস করে দিবে না। সো পিটির নেগেটিভ মার্কিংটা অতটা ক্ষতিকর না, কারণ এটা অন্য প্রশ্ন থেকে নাম্বার মাইনাস করে না। সো এখানে যদি একটা উত্তর না হয় তাতেও 0, একটা হয়ে আরেকটা ভুল হইলে তাতেও 0, কারণ তখন নেগেটিভটা কাজ দিবে, ক্লাস মাইনাস করে 0 হইলো। এই কি ভাই, আমি তো আন্দাজ দিতেছি একটা, ধরেন আন্দাজে একটা দিলেন উত্তর হইলো, আপনি ওইটুকুর নাম্বার পাবেন। আর ধরেন আন্দাজে একটা দিলেন উত্তর হইলো না, সমস্যা কি? আপনি তো এখানে এমনিই নাম্বার চান নাই। বাট আন্দাজে 2-3টা দেওয়ার মানে কি, ওইটা ভুল হওয়ার চান্সই বেশি থাকে, অথবা প্লাস মাইনাস করে 0-তে চলে যায়। সো এই জন্য যা বলছি শুধু ওইটুকু মাথায় রাখেন, এখানে যে কয়টা আছে সব কয়টা পড়ার দরকার নেই, এই চারটা বাদ দিবেন। এই চারটা বাদ দিবেন মানে বাসায় পড়বেন না, কিন্তু এই চারটা প্রশ্ন পরীক্ষায় আসলে অডিওটা শুনতে হবে। এখানেও একটা অডিও থাকবে, যদি দুইটা প্রশ্ন এটাতে দেয়, তো এটাতে দুইটা প্রশ্নের জন্য 2 মিনিটের মতো অডিওতে নষ্ট হবে। বাকি তিনটাতে দুটা করে দিলে 6টা প্রশ্ন, 6টা প্রশ্নে 6 মিনিটের মতো অডিও নষ্ট হবে, উপরেরটা দুইটা। সো এই চারটায় মোটামুটি দুইটা করে দিলে 8টা প্রশ্নে প্রায় 8-9 মিনিট অডিওতে নষ্ট হবে। কিছু করার নাই, ওই 8-9 মিনিট অডিও শোনাই লাগবে। ওকে, সো অডিও শুনতে শুনতে আপনার কাছে যেটা উত্তর মনে হয় আপনি ওটাই দিবেন। এবার অডিও শেষ, যেমন এইটা আমি ক্লিক করি মাল্টিপল চয়েস কোশ্চেন সিঙ্গেল, ক্লিক করলাম, Researchers এখানে 56 সেকেন্ডের একটা অডিও চলবে, চলুক। এই অডিওটা শেষ হওয়ার পরে আপনি আর এখানে 1 সেকেন্ডও দেরি করবেন না, এটা হচ্ছে আমার কথা। কারণ অলরেডি তো 56 সেকেন্ড আপনাকে শুনতেই হবে। তারপরে যদি আবার এখানে অডিও শেষ করার পরে আচ্ছা এটা দিব নাকি এটা দিব, এটা দিব নাকি এটা দিব, এগুলা করতে করতে এখানে যত সেকেন্ড নষ্ট করবেন, মনে রাখেন তত সেকেন্ড আপনি ধরা খাবেন রাইট ফ্রম ডিকটেশন থেকে। কারণ লাস্টে যখন গিয়ে দেখবেন রাইট ফ্রম ডিকটেশন 3টা দিয়েছে, হাতে সময় আছে মাত্র 2 মিনিট বা 3 মিনিট, তখন কিন্তু খুবই চাপে পড়ে যাবেন, কারণ আপনি জানতেন রাইট ফ্রম ডিকটেশনে অনেক নাম্বার। তখন আপনি হয়তো 2 মিনিট বা 3 মিনিটে কোন রকম দুইটা লিখতে লিখতে প্রশ্ন শেষ হয়ে যাবে। খুবই আফসোস থাকবে যে রাইট ফ্রম ডিকটেশনে বাক্য 3টা 4টা লিখতে পারলে 35 নাম্বার, হিউজ নাম্বার, ওটা কভার করতে পারলাম না। এই জন্য খুব সতর্ক থাকতে হয়। অনেকেই শুনবেন, কিন্তু আমাদের অনেক স্টুডেন্টস এই ঘটনাটা ঘটাইছে।
লাস্টে গিয়ে একটা বা দুইটা রাইট ফ্রম ডিকটেশন সে দিতেই পারেনি, তার আগেই প্রশ্ন শেষ হয়ে গেছে। কেন এটা হলো? বিকজ অফ সে উপরের গুলাতে উপরের গুলাতে সামান্য একটু একটু করে বেশি সময় নিয়ে ফেলছে। এই জন্য আমি বলছি এখানে টাইম স্টাডিটাও একটা স্টাডি, যেটা এতক্ষণ ধরে এই আধা ঘন্টা ধরে যেটা বোঝাচ্ছি, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আসবে পরীক্ষায় এই 4টা প্রশ্ন, আসলো, আপনার কাজ কি? এই 4টা প্রশ্নে 2টা করে দিতে পারে 8টা প্রশ্ন। এই 8টা প্রশ্ন আসবে, অডিওটা মনোযোগ দিয়ে শুনবেন, শুনতে শুনতে যেটা অ্যান্সার মনে হয় ওটাই দিয়ে রাখবেন। তারপরে জাস্ট অডিও শেষ, আপনি 1 সেকেন্ডের মধ্যে ক্লিক করে পরের প্রশ্নে চলে যাবেন। এখানে অডিও শেষ হওয়ার পরে আর মোটেও 1 ফোঁটাও দেরি করবেন না, এটা হচ্ছে আমার কথা। ওকে? আর এই 4টার মধ্যে একটা প্রশ্নে নেগেটিভ নাম্বারিং আছে, এটার নাম মাল্টিপল চয়েস কোশ্চেন মাল্টিপল। রিডিং পার্টেও একটা আছে, এটার নাম সেম। এই 2টা প্রশ্নে আপনি একটা সঠিক হইলে একটা ভুল হইলে প্লাস মাইনাস করে কাটাকাটি যায়, সঠিকেরটা টিক চিহ্ন পায়, আর যেটা ভুল হয় সেটা মাইনাস হয়ে কাটাকাটি হয়। বাট এখানে যদি আপনি সব কয়টাই ভুল দেন কোনো সমস্যা নাই, কেবল এই প্রশ্ন থেকে নাম্বার পাবেন না, এটার জন্য অন্য প্রশ্ন থেকে নাম্বার মাইনাস করে দিবে না, যেটা আমাদের এসএসসি এইচএসসি তে করে। কিভাবে সেটা করা হয়? যেমন ধরেন এসএসসি তে আপনার 20টা এমসিকিউ কারেক্ট হয়েছে, আপনি নাম্বার 20 পাওয়ার কথা, কিন্তু পাশে 5টা ভুল হয়ে গেছে, তখন আবার 20 থেকে 2.5 নাম্বার মাইনাস করে দেয়, তখন আপনি 17.5 পান। আর এটার হিসাবটা হচ্ছে কি, শুধু এই প্রশ্নে আপনি 0 পাবেন, বাকিগুলোর উপর কোনো ঝামেলা করবে না। ওকে? তার মানে আর বুঝার দরকার নেই, বাকিটা মক টেস্ট দিলে বুঝলেই হবে। তাহলে এবার আমাদের বাকি রইলো কোনগুলো? বাকি রইলো সামার স্পোকেন টেক্সট, এটা তো একটা প্রশ্ন পরীক্ষা 10 মিনিটের জন্য। বাকি রইলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 2টা প্রশ্ন পরীক্ষা আসবে। বাকি রইলো হাই, এই 4টা মিলে কালো কালারে থাকে 4টা, ওই 4টা পড়লেই হবে। ওকে? এতক্ষণ ধরে আমরা যা পড়লাম, এই পড়াটার গুরুত্বটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিল খুব ভালো হইতে হবে কিন্তু লিসেনিং এর এই পার্টে। আদারওয়াইজ হয়তো আপনি আগের বার পরীক্ষা দিয়েছেন এটা বুঝতে পারেননি, কিন্তু এটা অনেক স্টুডেন্টস এর লাইফে খুব খারাপ রেজাল্টের কারণ হয়ে দাঁড়াইছে। রাইট ফ্রম ডিকটেশন 3টা বা 4টা আসছে, সে সব কয়টা অ্যান্সার করতে পারেনি। কারণ কি? সে উপরের প্রশ্নগুলোতে সময় বেশি দিয়ে ফেলছে। এখানে কিন্তু কোনো প্রশ্নের জন্য নির্দিষ্ট সময় নাই, এই 7টা প্রশ্ন একসাথে দিয়ে আপনাকে তারা একটা টাইম ফ্রেম বেঁধে দেয়। এবার ওই টাইমটা আপনি যত তাড়াতাড়ি ইউটিলাইজ করে পরে আসতে পারেন। বুঝতে পেরেছেন? ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু এইখানে যদি এমন হয় উপরের প্রশ্নগুলাতে আপনি খুব তাড়াতাড়ি করে আসতে চান, বাট সেটা কি সব সময় পারা যায়? যায় না। কেন? অডিও গুলা শুনতে হয়, আদারওয়াইজ ক্লিক করলে নেক্সটে যায় না, এটা একটা বাধা। সো অডিওটা যেহেতু শুনতেই হবে, তাহলে অডিওর পর্যন্তই আপনি শুনবেন, অডিও শেষ আর 1 ফোঁটাও দেরি করবেন না, অডিও শুনতে শুনতেই অ্যান্সারে ক্লিক করে বসে থাকবেন। তাহলে কিছু সময় যদি বাঁচাতে পারেন, সেটা এসে রাইট ফ্রম ডিকটেশনে আরামসে সব প্রশ্ন কারেক্টলি ডান করতে পারবেন, তখন দারুণ একটা নাম্বার পাবেন আপনি। কারণ রাইট ফ্রম ডিকটেশনে তাড়াহুড়া করলে নাম্বার প্রচুর মাইনাস যাবে। ওকে? সো আশা করি বুঝছেন আমরা এতক্ষণ পড়েছি, কি পড়েছি? টাইম স্টাডি করছি। যদি উপরে টাইম সেভ করতে পারি তাহলে নিচের প্রশ্নে নাম্বার ভালো পাবো। কেমনে? কারণ এখানে তাড়াহুড়া না করলে প্রশ্নের একিউরেসি লেভেল বেশি আসবে। আর তাড়াহুড়া করলে বানানে ভুল করা শুরু করবেন, লিসেনিং পাওয়ার খারাপ হতে থাকবে। তাড়াহুড়া কেন হয়? উপরে সময় বেশি খরচ হয়ে গেলে লাস্টে যখন এসে দেখে রাইট ফ্রম ডিকটেশন আর মাত্র 3টা বাদ, 3টা আছে এবং সময় আমার হাতে আছে মাত্র 2 মিনিট, তখন কিন্তু বুঝতে পারেন যে 3টা রাইট ফ্রম ডিকটেশন কোনোদিনও 2 মিনিটে আপনি শেষ করতে পারবেন না। কারণ কি? বাক্য একটা শুনবেন, তারপরে আসবে বক্স আসবে, আপনি শুনবেন, তারপরে ক্লিক করবেন, টাইপ করবেন, বানান চেক করবেন, সাবমিট করবেন, নেক্সটে দিবেন, আবার পরেরটা বাজবে। 2 মিনিটে কি এত কিছু করা যাবে? এই জন্যই বারবার বলি, এই প্রশ্নগুলা ভুলেও ভাই কোনো ধরনের লোভ করবেন না নাম্বার পাওয়ার, কারণ এই 4টা প্রশ্নে মোটের উপর 5-6 নাম্বার আপনি ছেড়ে দিলেও কিচ্ছু হবে না। কারণ নিচের 58-59 নাম্বার আপনি দারুণ করতে পারবেন উপরের 5 নাম্বার স্যাক্রিফাইস করার পরেও। আর উপরের 5 নাম্বার 6 নাম্বার যদি আপনি পেতে চান, তাহলে এদিকে বড় একটা নাম্বার স্যাক্রিফাইস করে ফেলতে হবে, মানে একটার জন্য আরেকটারে ছেড়ে দেওয়া। ওকে? সো আমাদের এখন বাদ রইলো বাকি 4টা। এই বাকি 4টার মধ্যে আজকে আমরা 2টা পড়বো, নেক্সট ক্লাসে আমরা 2টা পড়বো। আজকে আমরা পড়বো যে 2টাতে নাম্বার বেশি, ওই 2টা। ওকে? সে 2টা কোনটা? সে 2টা হচ্ছে নিচের 2টা, অর্থাৎ পিটি এক্সামের লাস্টের 2টা প্রশ্ন। পুরা পিটি এক্সামের
সর্বশেষ কোয়েশ্চেন হচ্ছে রাইট ফ্রম ডিকটেশন। এটা সবার শেষের প্রশ্ন, বাট এটাতে নাম্বার অনেক বেশি। খাতায় লিখবেন রাইট ফ্রম ডিকটেশন অথবা WFD। খাতায় লিখবেন রাইট ফ্রম ডিকটেশন অথবা WFD। পরীক্ষায় আসবে 3 থেকে 4টা, লিখেন 3 থেকে 4টা কোয়েশ্চেন আসবে, রাইট ফ্রম ডিকটেশন বা WFD। আলহামদুলিল্লাহ। ওকে, খাতায় লিখবেন রাইট ফ্রম ডিকটেশন অথবা WFD লিখলেন। পরীক্ষায় কোয়েশ্চেন আসবে 3 থেকে 4টা, টোটাল নাম্বার 35 বা 35 নাম্বার। হিউজ নাম্বার, হিউজ বললেও ভুল হবে, হিউজ স্কোয়ার বলা উচিত। সো খাতায় লিখলাম রাইট ফ্রম ডিকটেশন, 3 থেকে 4টা প্রশ্ন এক্সামে আসবে, টোটাল নাম্বার 35 বা 35। এর মধ্যে এটা তো লিসেনিং পার্টের প্রশ্ন, বাট নাম্বার কিন্তু বেশি যায় রাইটিং এ। সো খাতায় লিখবেন রাইটিং এ যাবে 23 নাম্বার, লিসেনিং এ থাকবে 12 নাম্বার, এই দুটা মিলে হবে 35 নাম্বার। অর্থাৎ এই প্রশ্নটা আসবে কিন্তু লিসেনিং এ, কিন্তু রাইটিং পাবে বেশি নাম্বার। 35 নাম্বারের মধ্যে 23 নাম্বার চলে যাবে রাইটিং পার্টে, ওকে গেল। বাকি যে 12 নাম্বার থাকবে এটা পাবে লিসেনিং। তার মানে আপনি এই প্রশ্নটা খারাপ করলে অটোমেটিক্যালি রাইটিং এর রেজাল্টটা বেশি খারাপ হবে। বুঝতে পেরেছি? বা যাদের এরকম প্ল্যান থাকে যে রাইটিং এ ভালো স্কোর করাই লাগবে, তাদের 2টা 3টা প্রশ্নে বেশি ভালো করতে হয়। সেটা কি? নাম্বার 1 রাইট ফ্রম ডিকটেশনে খুব ভালো করতে হয়, নাম্বার 2 রচনাটা ভালো লিখতে হয়। এই দুটা ভালো লিখলেই হয়। সো রাইট ফ্রম ডিকটেশন পরীক্ষা আসবে 2 থেকে 3টা কোশ্চেন, মোট নাম্বার 35, রাইটিং এ যাবে 23 নাম্বার, লিসেনিং এ থাকবে 12 নাম্বার, 23 যোগ 12 ইকুয়াল টু 35। আশা করি বুঝছেন। এবার রাইট ফ্রম ডিকটেশন যখন পরীক্ষায় লাস্টে আসে, তখন আপনাদের একটা কাজ করতে হবে। কিভাবে আমি একটু দেখাই। খেয়াল করিয়েন, টাইম স্টাডিটা বুঝেন। হ্যাঁ, চলে আসলাম গুগলে। এই যে গুগলে আসছে, হ্যাঁ, পরীক্ষার হলে ধরলাম আপনার লিসেনিং এর প্রথম প্রশ্নটা 10 মিনিটে চলে গেল, তারপরে আপনাকে 15টা প্রশ্ন দিল। তো যখনই 15টা প্রশ্ন দেওয়ার প্রথম প্রশ্নটা দিবে, এরকম করে একটা উঠবে 1/15 বা 1 আউট অফ 15 এরকম লেখা থাকবে। অর্থাৎ 15-র মধ্যে প্রথম প্রশ্নটা চলে। আর এই পাশে ধরেন আপনাকে সময় দিল এরকম করে 15 মিনিট, হ্যাঁ, এরকম করে সময় দিল। এই সময়টা আস্তে আস্তে কমে আসবে, এরকম করে 14 মিনিট 59 সেকেন্ড হবে, 59 সেকেন্ড হবে, তারপরে 14 মিনিট 58 হবে, তারপরে 57 হবে, 56 হবে, তারপর 55 হবে, 54 হবে, 52 হবে, এভাবে কমতে থাকবে সময়টা। ওকে, এবার দেখবেন কি, সে আপনার এখানে রাইট ফ্রম ডিকটেশনে আপনি পৌঁছাইছেন, তখন আপনার এখানে লিখে আছে 13/15 অথবা 13 আউট অফ 15। তার মানে কি 13 নাম্বার প্রশ্নটা রাইট ফ্রম ডিকটেশন, 14 নম্বর প্রশ্নটাও রাইট ফ্রম ডিকটেশন, 15 নাম্বার প্রশ্নটাও রাইট ফ্রম ডিকটেশন। তাহলে আপনি বুঝে গেলেন রাইট ফ্রম ডিকটেশন কয়টা আসছে, 3টা। আর যদি দেখেন এখানে আপনাকে 16টা প্রশ্ন দিছে, এখানে 13 লিখে আছে, তখন বুঝবেন রাইট ফ্রম ডিকটেশন আপনাকে 4টা দিছে। সো প্রথম কাজ কি, রাইট ফ্রম ডিকটেশন কয়টা পেয়েছেন সেটা হাতে নিবেন। ওকে, খেয়াল করেন, আপনি ধরে নিলাম আপনার প্রশ্নে আপনি 3টা পেয়েছেন। কেমনে? যখনই 13 নম্বরের প্রশ্নটা শুরু হলো, তখনই দেখলেন এটা রাইট ফ্রম ডিকটেশন। তার মানে আর 2টা প্রশ্ন আছে, 13, এই 13টা শেষ করার পরে এখানে লিখা হবে 14, এরপরে 14টা শেষ করার পরে এখানে লিখা হবে 15, মানে সর্বশেষ প্রশ্ন। সো যখনই 13তে আসলেন, এবার এই পাশে তাকাবেন সময় কয়টা আছে। সে আপনার হাতে সময় আছে 7 মিনিটের মতো, কমে কমে 7-এর মধ্যে আসছে। তার মানে আপনি বুঝে গেলেন 3টা রাইট ফ্রম ডিকটেশন লেখার জন্য আপনি 7 মিনিট সময় হাতে পেয়েছেন। সাধারণত এত সময় কিন্তু কেউ রাখতে পারে না, কারণ আগের গুলো তো অডিও শুনতে হয়, তারপরে উপরে 2টা প্রশ্ন আছে যেগুলো আমরা পড়বো, সেগুলো অ্যান্সার করতে হয়। সো সচরাচর কি দেখা যায়, 4 থেকে 5 মিনিট থাকে, এটাই আসলে সাধারণ ঘটনা। সে আপনার যদি 5 মিনিটও থাকে 3টা রাইট ফ্রম ডিকটেশন লেখার জন্য, তাহলে আমি বলবো আপনি অতটা তাড়াহুড়া করার দরকার নেই। কারণ আপনি 3টা সেন্টেন্স শুনে টাইপ করে 5 মিনিটে মোটামুটি হয়ে যাবে। সব থেকে ভালো হয় যদি প্রত্যেকটার জন্য 2 মিনিট করে রাখতে পারেন। যদি এমন দেখেন যে আমার হাতে আর 6 মিনিট সময় আছে, রাইট ফ্রম ডিকটেশন আছে 3টা, তার মানে প্রত্যেকটার জন্য 2 মিনিট করে সময় আছে। এবার আপনার কাজ কি,
এবার চাইলে রাইট ফ্রম ডিকটেশন শুনে খাতার মধ্যে লিখে খাতা থেকে দেখে দেখে টাইপ করতে পারবেন, কারণ একটা কোয়েশ্চেন 2 মিনিট করে সময় মানে হিউজ টাইম। সো এই জন্য আপনি এখানে প্রশ্ন শুনে খাতার মধ্যে লিখে কলম দিয়ে দেখে দেখেও টাইপ করার সময় পাবেন। বাট এখানে যদি কেউ দেখেন সময় আছে আর মাত্র 3 মিনিট, তার মানে কি দাঁড়ালো? 3টা রাইট ফ্রম ডিকটেশনের জন্য আপনি 1 মিনিট করে সময় হাতে পেলেন। এখন কিন্তু আপনি খাতায় লিখে খাতা থেকে দেখে দেখে আবার টাইপ করে আবার বানান চেক করে করবেন, ওই সময়টা কিন্তু পাবেন না। এই জন্য আমি রাইট ফ্রম ডিকটেশনের সবার আগেই সবাইকে বলি, রাইট ফ্রম ডিকটেশনের প্রথম কাজ কয় মিনিট সময় বাদ আছে, কয়টা রাইট ফ্রম ডিকটেশন পেয়েছেন, ওকে? এটা, সো এটা একটু খেয়াল রাখেন। প্রথম কাজ আমাদের রাইট ফ্রম ডিকটেশনের প্রথম কাজটা হচ্ছে কত মিনিট টাইম আছে আমরা হচ্ছে সেটা দেখব, পাশাপাশি কয়টা প্রশ্ন আপনার জন্য রয়েছে আপনি সেটা দেখবেন। প্রথম কাজ টাইম সেট করা। এবার আপনি খাতায় লিখে করবেন নাকি আপনি শুনে শুনে ডিরেক্ট টাইপিং এ যাবেন, এটা সিদ্ধান্ত নিতে সহজ হবে। ওকে, তাহলে গিয়ে রাইট ফ্রম ডিকটেশন খুব ভালো অ্যান্সার করা যায়। বাট কেউ যদি এমন হয় যে বাসা থেকে সে রাইট ফ্রম ডিকটেশন শিখেই গেছে খাতায় লিখে লিখে, পরীক্ষার হলে গিয়ে দেখছে তার প্রত্যেকটার জন্য 1 মিনিট করে সময় আছে, সে জীবনেও লাস্টেরটা দিতে পারবে না। কারণ কোনোদিনও আপনি 1 মিনিটে একটা লিখে খাতায় লিখে আবার খাতা থেকে দেখে দেখে টাইপ করা কখনোই সম্ভব না। তো এই জন্য আমরা কি করব, আজকে এমন একটা স্ট্র্যাটেজি শিখাবো যে স্ট্র্যাটেজিতে আপনার খাতায় লিখে সময় নষ্ট হয় না। এটা ভালো হয় না? অবশ্যই ভালো হয়। তাহলে চলেন আমরা ওইটাই করি। আবার চলে যাই আমাদের অ্যাপ ইউনিতে। আসলাম অ্যাপ ইউনিতে। অ্যাপ ইউনিতে এসে আসলাম রাইট ফ্রম ডিকটেশনে। আমি বলেছি এটা আপনার পিটি পরীক্ষার সর্বশেষ প্রশ্ন। আপনার প্রথম কাজ, আপনি দেখবেন কয়টা কোয়েশ্চেন বাদ আছে, কয় মিনিট সময় হাতে আছে। যদি 2 মিনিটের মতো থাকে এক একটার জন্য, তাহলে আপনি খুব আরামসেই লিখতে পারেন। আর 2 মিনিটের কম থাকলে একটু তাড়াহুড়ো আপনাকে করাই লাগবে এখানে, ওকে? এবার রাইট ফ্রম ডিকটেশন কি জিনিস, কি লেনদেন, আমরা এটাকে ক্লিক করলে বুঝতে পারবো। ক্লিক করলাম রাইট ফ্রম ডিকটেশনের উপরে, ওকে ক্লিক। পড়বেন থেকে লিখেন মাসিক প্রেডিকশনের প্রথম 100টা পুরাই রিপিট সেন্টেন্স, একদম রিপিট সেন্টেন্সের মতো। মাসিক প্রেডিকশনে আছে 148টা। Food containing ample calories আপনি এখান থেকে 100 পড়ে নিলেই হবে। অলরাইট, পুরাই রিপিট সেন্টেন্স। রিপিট সেন্টেন্সে কি হইতো, শুনে শুনে মুখে বলতাম, উল্টাপাল্টা বললেও নাম্বার পাইতাম, কারণ অ্যাপি ইউনি আলফা এগুলো এইসবই করে, অন্যান্য যেগুলো আছে। আর রাইট ফ্রম ডিকটেশনে কি হবে, শুনবো ঠিকই, এবারে মুখে বলবো না, খালি লিখে দেবো, ওই একই জিনিস। অর্থাৎ যদি কেউ আমাদের রিপিট সেন্টেন্সের ক্লাস করেন, তিনি বুঝতে পেরেছেন রিপিট সেন্টেন্স মানে একটা করে সেন্টেন্স শুনতে হয়, মুখে মুখে বলতে হয়। রাইট ফ্রম ডিকটেশন মানে সেম প্রশ্ন, সেম স্টাইল, আমাদের ক্লাসটাও সেম, 6 টাইমস স্ট্র্যাটেজি। এখানে একটু ভিন্নতা আছে খাতায় লেখার ব্যাপারে। সো এখানে শুধু পার্থক্যটা মুখে বলা যায় না, টাইপিং করে লিখে দিতে হয়, এইটুকুই হচ্ছে পার্থক্য। এবার রাইট ফ্রম ডিকটেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা বক্স চলে আসছে। প্রশ্নটা আসছে কোত্থেকে? প্রশ্নটা আসছে আমাদের মাসিক প্রেডিকশন, বা নভেম্বর মাস যেহেতু চলছে, নভেম্বর প্রেডিকশনে 148টা ওরা দিয়েছে, এগুলো আমরা জানি। কালকে আবার 150টা দেখা যেতে পারে। আগেরটা এটা পরে নিয়ে যাবে, পরেরটা আগে উঠাবে, ওরা নড়াচড়া করায়। আপনি মোটামুটি মাসিক প্রেডিকশনের 100টা করে রাখলেই হবে। কিভাবে? 6 টাইমস স্ট্র্যাটেজি অনুযায়ী। ওকে, আমাদের 6 টাইমস স্ট্র্যাটেজি অনুযায়ী। সেটা কেমন? এই যে এখানে একটা সেন্টেন্স আসছে, কি বলে, কিছু একটা বলবে, তারপরে আপনার কাজ কি, এই বাক্সের ভিতরে এটাকে লিখে দিবেন। ওকে, শেষ। এটাই হচ্ছে আপনার কাজ। নিচে ওয়ার্ড কাউন্ট উঠবে, যত খুশি তত লিখতে পারবেন। বাক্সটা ছোট করে নিই। এবার আসেন রিপিট সেন্টেন্সের মতো এখানেও আমাদের আগামী ক্লাসের পড়া প্রথম 20টা দিলেই হবে। টার্গেট, টার্গেট নাই, যতক্ষণ ফুল নাম্বার না ওঠে এটাই টার্গেট। দেখাচ্ছি সেটা কিভাবে। আমি কিন্তু বক্সটাকে নিজেই ছোট করছি, বক্সটা এই যে দেখছেন, হ্যাঁ এটা ছোট হইলো কেন, এরকম আমি ছোট করে নিছি আর কি। রিপিট সেন্টেন্সের মতো কি করবেন, বাসায় রাত্রে পড়তে বসলেন, কি পড়ছেন? রাইট ফ্রম ডিকটেশন। খেয়াল করেন কয়টা পড়া দিছি, প্রথম 100টা বাসায় পড়ার জন্য মাসিক প্রেডিকশনের। আগামী ক্লাসে 20টা। কিভাবে? নাম্বার 1, মাসিক প্রেডিকশনে আসলাম, রাইট ফ্রম ডিকটেশনে আসলাম, 6 টাইমস স্ট্র্যাটেজি অনুযায়ী। প্রথমে আছে কি, 1411 নাম্বার প্রশ্ন, ক্লিক করলাম এটার উপরে।
প্রথম কাজ এটাকে শোনা। Food containing ample calories provides little or no nutritional value. কিছু একটা বলছে, হালকা বুঝছি, হালকা বুঝি নাই। কেউ বেশি বুঝছে, কেউ কম বুঝছে, কেউ কিছুই বুঝিনি, এর মধ্যেই রইছি। সো 6 টাইমস স্ট্র্যাটেজি করা লাগবেই। আর স্পিড 1.2, এগুলো আশা করি বলার কিছু নাই। স্পিড 1.2, স্পিকার আপনার অরিজিনাল যদি থাকে তো অরিজিনাল, অরিজিনাল না থাকলে র্যান্ডম বা আপনার যার বয়স শুনতে একটু অসুবিধা হয় তারটা দিয়ে রাখবেন। এই ভয়েস চেঞ্জের এই জিনিসটা আলফাতে নাই। আমি আলফা একটা সেমিনার করে কিছুদিন আগে এডুকেশন এক্সপো হয়েছে ঢাকাতে 7-8 তারিখে। তা আমাকে আলফা থেকে ইনভাইটেশন দিয়েছিল সন্ধ্যার দিকে তাদের সাথে ডিনারে যাওয়ার জন্য। তা আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল। আমি 3টা জিনিস ওদেরকে বলবো বলে আমি এটা রেডি করছি। এক হচ্ছে রিপিট সেন্টেন্স আর রাইট ফ্রম ডিকটেশনে স্পিকার নাই ওদের এখানে। আলফা অ্যাপে কিন্তু স্পিকার নাই, ওগুলা এআই দিয়ে বলানো হয়। স্পিকার থাকলে আমাদের জন্য ভালো হয়। কেন? অ্যাকসেন্ট গুলো আমরা শিখতে পারি বা অ্যাকসেন্ট গুলো প্র্যাকটিস করতে পারি। পরীক্ষায় তো বিভিন্ন অ্যাকসেন্টে আসবে, এখানে কিন্তু অ্যাকসেন্ট আছে, ওটাতে নাই। নাম্বার 2, ডেসক্রাইব ইমেজ। পড়ার পরে আলফাতে ছবি দেখা যায় না, খালি অডিওটা শোনা যায়। তাহলে পরবর্তীতে যখন স্টুডেন্ট চেক করবে তার পড়া ঠিক আছে কিনা, ইমেজটা চোখের সামনে দেখা দরকার আছে না, সেটা। আরেকটা জানি কি ছিল। সো এই 3টা জিনিস নিয়ে আমি আলফার সাথে মিট করতে চেয়েছিলাম, কিন্তু হজের ব্যস্ততার কারণে ঢাকায় যেতে পারলাম। তো যাই হোক, আমি চেষ্টা করব তাদের সাথে ফোনে কথা বলে এটাকে সলভ করে দেওয়া যায় কিনা, কারণ আমাদের অনেকেই আলফা ব্যবহার করে, তাদের জন্য অনেকটাই উপকারে আসবে। অলরাইট। সো ভয়েস কিন্তু আলফাতে চেঞ্জ করা যায় না, আমি দেখলাম আর কি। এ- আশা করি এটাই সঠিক যে চেঞ্জ করা যায় না, তাই না? আচ্ছা, এবার চলেন আমরা আবার ফিরে আসলাম রাইট ফ্রম ডিকটেশনে। সেটা হচ্ছে 6 টাইমস স্ট্র্যাটেজি। ও স্পিকিং এর মতো, স্পিকিং এর এই ক্লাসটার মতো। যারা এই ক্লাসটা মিস করছে রিপিট সেন্টেন্স, তারা আজকে চাইলে বুঝে ফেলতে পারেন একই জিনিস আর কি। ওকে। সো এবার আসেন এখানে, কই গেলাম জানি, রাইট ফ্রম ডিকটেশনে আসলাম। হ্যাঁ, পড়ায় আসলাম। নভেম্বর প্রেডিকশনের প্রথম 100টা পড়া দেওয়া হলো, কালকের জন্য 20টা। এবার কি প্রথমটা আমি পড়ছি, ক্লিক করলাম প্রথমটাতে 6 টাইমস স্ট্র্যাটেজি। খেয়াল করেন, ক্লিক করলাম, 1.2 দিলাম স্পিড। Food containing ample calories provides little or no nutritional value. ওকে, আমি এই পাশে র্যান্ডম দিলাম। ওকে, গেল। 1 টাইম গেল, 6 টাইমস করতে হবে। প্রথম টাইম গেল, সুন্দর মতো অডিওটা শুনবেন। তারপরে আবার রিডু বাটনে ক্লিক করে আবার অডিওটা শুনবেন। অডিও তো শুনতে পাচ্ছি, তাই না? আশা করি অডিও শুনতে পাচ্ছেন। অডিও শুনতে পাচ্ছেন আপনারা? ওকে, গুড। এবার কি হলো? ফার্স্ট টাইম চলে গেল, সেকেন্ড টাইম আবার রিডো বাটনে ক্লিক করবেন। রিডো বাটন অন্যান্য অ্যাপের মধ্যেও আছে। ক্লিক করলেন রিডো বাটন। Food containing ample calories provides little or no nutritional value. দ্বিতীয়বার শুনলেন, কিছু বুঝছি কিছু বুঝি নেই। আবার দ্বিতীয়বার শুনবেন। Food containing ample calories provides little or no nutritional value. আগের থেকে কিছুটা ক্লিয়ার হয়েছে। প্রথমবার জানি কি কি শুনছি, ফুল কম্পেলিং কিছু একটা। পরে দ্বিতীয়বার বুঝছি ভাই ওটা তো ফুল না রে, এটা তো ফুড। আচ্ছা, কারণ কি? একই জিনিস বারবার শোনার কারণে একটু একটু করে ক্লিয়ার হচ্ছে, লিসেনিং পাওয়ার প্রবলেম থেকে বের হচ্ছি। অলরাইট। পরের বার কি হলো? পরের বার আমি ওখানে বলছিল যে ফুল কম্পেলিং অ্যাপল ক্যালোরিজ। পরে তৃতীয়বার এসে শুনলাম যে ফুড কন্টেইনিং, ওটা কমপ্লেনিং না, ওটা কন্টেইনিং, ওটা ফুল না, ওটা ফুড। আচ্ছা, তারপরে যদি কেউ মনে করে যে আমাদের 6 টাইম স্ট্র্যাটেজির স্টাইল তো 3বার শুনে খাতায় লিখতে হবে বাক্যটা। ওকে, এবার 3বার আপনি শুনলেন, এবার বাক্যটা আপনি খাতার মধ্যে লিখবেন। আপনি যা শুনছেন যা বুঝছেন ওটাই লিখবেন। ওকে, খাতার মধ্যে বাক্যটা পুরোটা লিখবেন। এবার লিখতে গিয়ে আপনি কিছু বানানে আটকাবেন। তো আমি আগেই বলেছি আমার 6 টাইমস স্ট্র্যাটেজির বিভিন্ন উদ্দেশ্য আছে। বানান ক্লিয়ার করায় নেওয়া, লিসেনিং পাওয়ারকে উন্নত করা, রাইট, আবার রাইটিং এর স্পিডও বাড়ানো। এবার 3বার শুনলেন, খাতার মধ্যে বাক্যটা লিখলেন। এবার কাজ কি? আপনি যা লিখছেন লিখছেন, এবার অ্যান্সারের মধ্যে ক্লিক করে প্রত্যেকটা প্রশ্নের নিচে দেখেন অ্যান্সার বাটন দেওয়া আছে। অ্যান্সার বাটনে ক্লিক করে প্রশ্নটার মধ্যে কি ছিল সেটা দেখে নেবেন। ছিল ফুড কন্টেইনিং অ্যাম্পল ক্যালোরিজ প্রোভাইডস লিটল অর নো নিউট্রিশনাল ভ্যালু। কিন্তু আপনি খাতার মধ্যে কি লিখছেন?
ফুড কন্টেনিং আপেল ক্যালোরিজ প্রোভাইডিং রে অন্য একটা কিছু লিখছেন, লিটল রে হয়তো ঠিকঠাক লিখছেন, নিউট্রিশনাল ভ্যালু রে হয়তো আপনি নিউট্রিশন ভ্যালু লিখছেন। তার মানে কিছু না কিছু আপনি ভুল করছেন। এবার আপনার কাজ কি, পারলে লাল কলম দিয়ে যেগুলো আপনি ভুল করছেন সেগুলো এরকম গোল্লা করে দাগাবেন। একদিন বলছিলাম কেন গোল্লা দিয়ে দাগাবেন, তাই না? নিচে দাগ টাগ দিবেন না, গোল্লা দিবেন। ধরেন কেউ লিখছে অ্যাপল ক্যালোরিজ, আপনি পুরো অ্যাপল শব্দটার উপরে গোল্লা দেবেন। তারপরে এইভাবে ভুলগুলা লাল কালি দিয়ে গোল্লা দিয়ে দিয়ে আপনি হচ্ছে আইডেন্টিফাই করবেন। ওকে, আইডেন্টিফাই করা শেষ। এবার আপনি যে বাক্যটা সঠিক উত্তরে দেওয়া আছে এটা আবার আপনার সেই খাতার নিচে লিখবেন। আপনার খাতায় ভুল বাক্যটা যেখানে লিখছেন তার নিচে এখানে সঠিক বাক্যটা লিখবেন। এবার আপনার কি হবে, অ্যাম্পল লিখতে গেলে আপনি আটকে যাবেন যে আরে অ্যাম্পল বানান কি এ দিয়ে না ই দিয়ে। তখন কি করবেন, কম্পিউটারের দিক তাকায় দেখবেন অ্যাম্পল বানান এ দিয়ে। এইভাবে আপনি বানানো অল্প অল্প করে শিখে ফেলবেন। এটাও আমার একটা উদ্দেশ্য যে আপনাকে আমি এটার উদ্দেশ্যে বানানো শিখাই নিব। তারপরে যখন আপনি ক্যালোরিজ বানানে আসবেন তখন আপনি দেখবেন যে কি ব্যাপার, ক্যালোরি বানান তো পারি না, তার মানে আপনার বোধোদয় হবে আপনার বানানের উপর এখনো দখল আসেনি। তখন আবার এখানে ক্যালোরি বানানটা দেখবেন। আশা করি ক্লিয়ারলি বুঝছেন। কিভাবে আপনি পুরাটা সঠিক বাক্য তার নিচে আবার লিখবেন। এবার নিজে একবার ভুল লিখছেন, তারপরে কেটে কুটে ফাইন্ড আউট করছেন কোনগুলা ভুল করছেন। এরপরে আপনার কাজ কি, আবার সঠিক বাক্যটা লিখেছেন, রাইট? এবার আপনার যেই ঘটনা, আবার 3 বার অডিওটা শুনেন। এবার কিন্তু আপনি খুব ভালো বুঝতে পারবেন অডিওতে কি বলছে। চলেন এবার অডিওটা আবার 3 বার শুনি, কারণ এবার তো খাতায় লিখে আছে। একটু আগে বাক্যটাও দেখে নিছি, এবার রিডিও দিলে দেখবেন ক্লিয়ারই বুঝতে পারবেন। Food containing ample calories provides little or no nutritional value. এবার কিন্তু ক্লিয়ার। ফুড কন্টেইনিং অ্যাম্পল ক্যালোরিজ প্রোভাইডস নো নিউট্রিশনাল ভ্যালু। কারণ কি, খাতায় তো বাক্য লিখাই আছে, হইলো 4 বার। আবার রিডিও দেন, হবে 5 বার। Food containing ample calories provides little or no nutritional value. 5 বার হলো, এবার রিডিওতে আবার দেন। Food containing ample calories provides little or no nutritional value. এবার স্পিকার চেঞ্জ হয়েছে, এবার আপনার 6 বার শোনা হলো। অর্থাৎ খাতায় লিখার আগে 3 বার, তারপরে খাতায় লিখেছেন বাক্যটা না দেখে, খাতায় লিখার পরে বাক্যটা দেখে নিয়ে ভুলগুলা গোল্লা দিয়ে বের করেছেন, তারপরে আরো 3 বার শুনছেন। এবার যদি আপনি মনে করেন ভাই এবারও আমি বাক্যটা 6 বার শোনার পরেও মাথায় আটকাইতেছে না, তা আপনি দরকার আরো 2-3 বার শুনেন। কমপক্ষে 6 বার তো করতে হবে। ওকে, অ্যাটলিস্ট 6 টাইমস। দেন আপনি যতবার দরকার আপনি আপনার মতো ট্রাই করেন। এবার আপনি যেটা করলেন, টাইপিং এ যাবেন। ওকে, সো আপনি যদি মনে করেন 6 টাইমস আমি শুনেছি, এখনো বাক্যটা মাথায় বসেনি, সো আপনি চাইলে খাতা থেকে দেখে দেখে টাইপ করতে পারেন, বাট ওটা বোধহয় উচিত হবে না। পরীক্ষার হলে তো আপনি মাথায় রেখে করতে পারলে খুব ভালো। সো 6 বার শোনার পরেই যদি আপনার মনে হয় আমার মাথায় আছে, ফুড কন্টেইনিং অ্যাম্পল ক্যালোরিজ প্রোভাইডস এ লিটল নিউট্রিশনাল ভ্যালু, ওকে, টাইপিং এ যান। আর যদি মনে করেন আরো 2 বার শুনে নেই, তাহলে মাথায় বোধহয় একটু ভালো থাকবে, তা আরো 2 বার শুনেন। Food containing ample calories provides little or no nutritional value. ওকে, আপনি যদি মনে করেন এবারও ক্লিয়ার হয়নি, আরেকবার শুনে নেই, শুনে নেন। রিডো বাটনে আবার ক্লিক করেন, এই রিডো বাটনে আবার ক্লিক করেন। Food containing ample calories provides little or no nutritional value. এবার একটা মহিলার কণ্ঠ দিল। এই যে বারবার আপনি শুনছেন, 6 টাইমস করছেন, কোনোটা 7 টাইমস, কোনোটা 8 টাইমস, কোনোটা 9 টাইমস, এই যে মাল্টিপল টাইমস আপনি ট্রাই করছেন, এটার মাধ্যমে আপনি একটু পরপরই এখান থেকে আপনারে কি করছে, তারা একটু পরপর স্পিকার চেঞ্জ করে দিচ্ছে, আপনার অ্যাকসেন্ট ঘুরাই দিচ্ছে। তার মানে আপনার কিন্তু অ্যাকসেন্ট গুলোর সাথে পরিচয় ঘটতেছে ব্রেনের। সো সে যেই অ্যাকসেন্টেই পরবর্তীতে রিয়েল এক্সামে শুনুক, কারণ রিয়েল এক্সামে কিন্তু অ্যাকসেন্ট মিক্স আসে। ওকে, তখন যেন সে কথাগুলো ধরতে পারে। বুঝতে পেরেছেন? কারণ রিয়েল এক্সামে কিন্তু এখানে হিউম্যান ভয়েস গুলো আসে, যেগুলো অ্যাপ ইউনিতে এরকম করে দেওয়া আছে। এই জন্য র্যান্ডম সিলেক্ট করে রাখলাম, যেন সে বারবার আমাকে ঘুরায়, অর্থাৎ একটার পর একটা চেঞ্জ চেঞ্জ করে দেয়। র্যান্ডম মানে তো বুঝেছেন, এলোপাথারি ভাবে। সো অ্যাকসেন্ট শেখা হচ্ছে, একই জিনিস বারবার শোনা হচ্ছে, লিসেনিং পাওয়ার ক্লিয়ার হচ্ছে, খাতায় লেখা হচ্ছে, বানান ক্লিয়ার হচ্ছে। এবার আপনি টাইপিং এ আসবেন। এবার টাইপিং এ এসে বার শোনার ইচ্ছা করে, যতক্ষণ মাথায় বাক্যটা পুরোটা না বসে আমার মতে ততক্ষণ টাইপিং এ না যাওয়াই ভালো। এবার পুরাটা বাক্য মাথায় বসলো, ফুড কন্টেইনিং অ্যাম্পল ক্যালোরিজ প্রোভাইডস নো নিউট্রিশনাল ভ্যালু। এবার টাইপিং এ যাবেন। কিভাবে, ক্লিক করবেন, ক্লিক করে এখানে টাইপ করবেন
প্রথম শব্দের প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন, FOOD, ফুড লিখলাম। প্রতিটা শব্দ থেকে তার পরের শব্দ লেখার জন্য একটা মাত্র স্পেস বাটন দিবেন, এখানে একটা, অনলি একটা স্পেস বাটন দিয়ে এই পাশে লিখবেন কন্টেইনিং, CON। এবার কন্টেইনিং বানান আমি পারি না, তার মানে আমার বোধোদয় হবে পরীক্ষার হলে যদি এই প্রশ্নটা আসে কন্টেইনিং বানান না পারলে 1-2 নাম্বার কাটা যাবে। কারণ কি, মাত্র 3টা বাক্য লিখে যদি 35 নাম্বার হয়, তো একটা বাক্য লিখলেই তো 10 নাম্বারের উপরে। তার মানে একটা বাক্যে শব্দই থাকে কয়টা, 8-10টা। তার মানে প্রতিটা শব্দ 1-1.5 নাম্বার করে কেটে দিতে পারে। তার মানে বানান খুব গুরুত্বপূর্ণ। অলরাইট, সো এবার আপনি টাইপিং করেন ফুড কন্টেইনিং, CONTAINING, ফুড কন্টেইনিং অ্যাম্পল ক্যালোরিজ, AMPLE, একটা করে স্পেস দিবেন, একটা করে স্পেস। সতর্ক থাকতে হবে কয়েকটা বিষয়। কি কি সতর্ক থাকতে হবে? শুরুতে কোনো স্পেস বাটন যেন না পড়ে। ওকে, শুরুতে কোনো স্পেস বাটন পড়বে না, শব্দের মাঝখানে একটা করে স্পেস পড়বে, কখনোই যেন এখানে 2টা স্পেস না পড়ে। নাম্বার 3, এই রাইট ফ্রম ডিকটেশন লেখার সময় এন্টার বাটন ব্যবহার করবেন না। এন্টার বাটন ব্যবহার করলে কি হয়, সেন্টেন্স দেখেন নিচে চলে আসে। আপনি এখানে কোনো ধরনের এন্টার বাটন ব্যবহার করবেন না, শুধু সিম্পলি আপনি টাইপ করে যেতে থাকবেন। সেন্টেন্স যদি নিচের বাক্যে আসতে হয় সে নিজে নিজেই আসবে, আপনাকে এন্টার বাটন দিয়ে আনানো লাগবে না। ওকে, 3টা পয়েন্ট। নাম্বার 1, শুরুতে কোনো স্পেস বাটন দিবেন না। নাম্বার 2, প্রতি শব্দের মাঝখানে একটি করে স্পেস বাটন দিতে হয়। আশা করি ক্লিয়ার হয়েছেন। নাম্বার 3, কোনো এন্টার বাটন ব্যবহার করবেন না। ওকে, হলো। প্রথমে স্পেস পড়লে কিন্তু বুঝতে পারবেন না। আপনি চোখ বন্ধ করেন, একটু পরে এসে তাকান, দেখা যায় এখানে কোনো স্পেস আছে কিনা। আমি দেখাই দিছি, এখানে দেখা যাচ্ছে, বাট কে জানে এখানে স্পেস আছে কিনা। এই জন্য প্রথমে কিন্তু কোনো স্পেস পড়বেন না, এটা ভালো করে খেয়াল রাখেন। ওকে, গেল। এবার আসেন ফুড কন্টেইনিং অ্যাম্পল ক্যালোরিজ। যখনই ক্যালোরি বানান করতে গেলেন CALORY দিয়েও ক্যালোরি হয়, COLORIE দিয়েও হয়। এবার আসেন যে সকল শব্দগুলো ওয়াই দিয়ে লাস্টে শেষ হয় সে সকল শব্দগুলোকে প্লুরাল করার জন্য, নেটওয়ার্ক কি স্লো? ঠিক আছে না আমি, নাকি কে জানি বেল দিল? ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, বুঝাই দিব, সমস্যা নেই, শুনতে থাকেন, বুঝাই তো দিবই। আচ্ছা, এবার আসেন একটু বলেন তো, এখানে তো বলছে ক্যালোরিজ, কিন্তু আমরা তো এখানে লিখেছি ক্যালোরি। ক্যালোরি বানান তো 2 রকম, CALORY ক্যালোরি, তাই না? আবার আছে CALORIE। এখন কথা হচ্ছে যে সকল শব্দের শেষে ওয়াই থাকে সে সকল শব্দকে প্লুরাল করতে গেলে কি করতে হয়? মেসেজে লিখেন 2-1 জন। তাহলে ক্যালোরির সাথে একটা এস দিলি তো ক্যালোরিজ হয়ে গেল, নাকি হয়ে গেল না? IS যোগ করতে হয়, ভেরি গুড আইডিয়া। ওকে, ওয়াই উঠাই দিয়ে IS যোগ করতে হয়, ভেরি গুড। তাহলে আমরা এখানে ক্যালোরি বানানের ওয়াইটাকে তুলে দিলাম, তুলে বাদ দিয়ে দিলাম। এবার IES যুক্ত করে দিলাম, মানে যে সকল শব্দের পিছনে ওয়াই আছে সে সকল শব্দকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে ওয়াই কে বাদ দিয়ে IES যুক্ত করতে হয়। যেমন এ ইউনিভার্সিটি, 2 ইউনিভার্সিটিজ, সো ওয়াই বাদ দিয়ে লাস্টে IES। অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটিজ। ওকে, আচ্ছা, যেমন ক্যালোরি, ক্যালোরিজ। ফুড কন্টেইনিং অ্যাম্পল ক্যালোরিজ, তারপরে কি জানি লিখছিল, প্রোভাইডস, PROVIDES। এবার আপনি যদি রাইট ফ্রম ডিকটেশন টাইপিং করার সময় কেউ যদি মনে করেন যে এখানে কি প্রোভাইড বললো নাকি প্রোভাইডস বললো আমি তো বুঝতে পারছি না, তখন করবেন কি, যেই শব্দ লিখবেন ঠিক সেই শব্দের পাশে স্পেস দিয়ে আরেকটা লিখে দিবেন। কেমনে? একবার লিখছেন প্রোভাইডস, আরেকবার লিখবেন প্রোভাইড, একই শব্দ ডাবল ট্রিপল করে লিখে দিবেন। যদি মনে করেন যে আমি কন্টেইনিং বললো নাকি কন্টেইন বললো বুঝতে পারছি না, তাহলে একবার লিখবেন কন্টেইনিং,
আরেকবার লিখবেন কন্টেইন, CONTAIN, কন্টেইন। যদি আপনি অ্যাম্পল বানানকে 2-3টা করতে চান, স্পেস দিয়ে দিয়ে যারটা তার সাথে সাথে করে দিবেন। ওকে, অর্থাৎ এখানে আপনি এক একটা বানান 2-3বার করে লিখতে পারবেন। সেই সুবাদে এখানে এক্সট্রা শব্দ অ্যাড করা হচ্ছে। এক্সট্রা শব্দ অ্যাড করলে রাইট ফ্রম ডিকটেশনে কোনো নাম্বার কাটা যায় না। ওকে, সো আপনি চাইলে এই সুযোগটা কাজে লাগাতে পারেন। কিন্তু কখন? যখন হাতে অঢেল সময় থাকে। ওই যে বলেছি, প্রতি রাইট ফ্রম ডিকটেশনের জন্য যদি আপনি 2 থেকে 2.5 মিনিট করে হাতে রাখতে পারেন, তখন এগুলা করার সময় থাকে। বাট সময় যদি রাখেন 1 মিনিট করে, তখন এগুলা করবেন কখন? তখন তো ভালোটাই মানে উচিতটাই করতে পারবেন না। ওকে, সময় হাতে থাকলে আপনি এগুলো করতে পারেন। একই বানানের পাশাপাশি অন্যান্য বানান দিয়ে দিতে পারেন। কেউ যদি মনে করেন লাস্টে কিছু এক্সট্রা শব্দ অ্যাড করে দেই, কিছু প্রিপোজিশন অ্যাড করে দেই, যেমন কেউ ইন অ্যাড করে দেয়, অন অ্যাড করে দেয়, দা অ্যাড করে দেয়, টু অ্যাড করে দেয়, করা যাবে? হ্যাঁ, করা যাবে, কোনো সমস্যা নেই। ওকে, তো এবার আসেন আমরা টাইপিং এ যাই। ফুড কন্টেইনিং, আবার লিখছি কন্টেইন। অ্যাম্পল ক্যালোরিজ প্রোভাইডস, প্রোভাইড, যেটা কারেক্ট হয় হবে, আমি দুটাই লিখে দিলাম। তাহলে ফুড কন্টেইনিং অ্যাম্পল ক্যালোরিজ প্রোভাইডস গেল এটা। এবার প্রোভাইডস এর পরে এবার পাশে কি? নো নিউট্রিশনাল ভ্যালুস, এরকম একটা কিছু তারা বলেছিল। সো আমরা এখানে লিখি নো নিউট্রিশনাল ভ্যালু, নো NU। এবার নিউট্রিশনাল ভ্যালু লিখতে গেলে কি হলো, এই যে আটকে গেলাম। তখন আপনার মনে হবে নিউট্রিশনাল বানান কেমনে, NUTRE, নিউট্রে, TIO নাকি TRI? তখন কি হবে, আবার সেই বানানটার প্রতি কিন্তু আপনার একটা চেকিং এর একটা প্রয়োজনীয়তা চলে আসবে। তার মানে বানানটা রিভাইজ হবে। ওকে, সো এবার আপনি নিউট্রিশনাল লিখলেন NUTRI, নিউট্রি, TIONAL। যদি মনে করেন এইভাবে না, নিউট্রিশনাল বানান NUTRI না, NOTRI, নোট্রি, বা বা আপনি অন্য একটা কিছু মনে করলেন আর কি, NUI, নিউট্রিশনাল, TRTIONAL, আপনি লিখে দেন যেটা আপনি মনে করেন ভালো, দুটাই লিখে দেন। এবার ওপাশে ছিল ভ্যালু, VALU। যদি বলেন ভ্যালু বানান হয়নি, VALUE দিব, দিয়ে দেন। যদি বলেন ভ্যালু নাকি ভ্যালুস, ওটাও তো বুঝতে পারছি না, VALUES, সেটাও সাথে দিয়ে দিন। ওকে, বুঝছেন আশা করি। সো এবার কি হলো, লাস্টে একটা ফুল স্টপ দিবেন। আর যদি বলেন যে না, আমি ফুল স্টপের আগে একটা এ দিয়ে দেই, একটা দা দিয়ে দেই, একটা টু দিয়ে দেই, একটা অফ দিয়ে দেই, যদি কোনো ভাবে কাজে লেগে যায়, তারপর একটা অর দিয়ে দিই, একটা সো দিয়ে দিই, দিয়ে দেন, কোনো সমস্যা নেই। লাস্টে একটা ফুল স্টপ দিলেই হবে। তার মানে কি করলাম, শুরু শব্দটা বড় হাতের রাখছি, লাস্টে একটা ফুল স্টপ দিছি, মাঝখানে এক একটা বানানকে 2-3বার করে লিখছি, যত রকম মনে হয়েছে তত রকম করে লিখছি। আর শেষে গিয়ে কি করলাম, আমাদের লেখার লাস্টে কিছু এক্সট্রা শব্দ জুড়ে দিয়েছি মন মতো। কারণ মাঝে মাঝেই আমরা দেখি বাক্যের ভিতরে এই শব্দগুলো মিস হয়ে যায়, তখন যেন তারা আমাদের এই শব্দগুলোকে খুঁজে নাম্বার দিতে পারে, মানে ব্যাকআপ হিসেবে দিয়ে দিলাম। এবার আপনি সাবমিট করবেন। কয়টা হয়েছে দেখেন, 19টা শব্দ হয়েছে। সাবমিট করেন। ওকে, করেন সাবমিট। সাবমিট করলেন, নিচে আসলেন। এবার নিচে এসে দেখলেন হয়েছে কি, 9-এর মধ্যে 10, 10-এর মধ্যে 9 হয়েছে। কোনটা ভুল হয়েছে, লিটলটা আমরা শুনতে পাইনি। এখানে লিটল নামে একটা শব্দ ছিল, আমরা শুনতে পাইনি। আরেকটা মজার ঘটনা ঘটছে, কোনটা, এই যে দেখেন এখানে ভ্যালু ভুল হয়েছে, কেটে দিছে, ভ্যালিউস ভুল হয়েছে, কেটে দিছে, শুধু ভ্যালিউটা সঠিক ছিল, এটা রেখে দিছে। ওকে, আর ওই যে লাস্টে এক্সট্রা বা গেটিস হিসেবে যে কিছু শব্দ জুড়ে দিয়েছিলাম আমরা, সেখান থেকে একটা জানি কেমনে আবার কারেক্ট হয়ে গেছে, সেটা হলো অর। কিন্তু আমরা বুঝতেই পারিনি যে এটা কারেক্ট হবে। তার মানে ওই একটা গেটিস থেকে আসছে, এই জন্য আমরা আলাদা গেটিস দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার কাজ কি, 10-এর মধ্যে তো 9টা হইলো। এবার হচ্ছে আপনি এটাকে আরেকবার করতে হবে, কারণ বাসায় যতক্ষণ 10-এ 10, 9-এ 9, 7-এ 7 ফুল নাম্বার যতক্ষণ না উঠবে, ততক্ষণ আপনাকে এটা করাই লাগবে। এবার আপনার কাজ কি, এবার আপনার কাজ, আবার আপনি হচ্ছে, আমি এটা কপি করে নিই, হ্যাঁ। এবার তো 10-এ 10 হইলো না, আপনি তো এটা হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন না। অর্থাৎ বাসায় আপনি একটা প্রশ্নের যতক্ষণ ফুল নাম্বার অর্জন করতে না পারছেন, ততক্ষণ আপনি এটাকে ছাড়ছেন না। বুঝতে পেরেছেন? অর্থাৎ এখানে আপনি 10-এ 10 না করা
পর্যন্ত আপনি এটাকে ছাড় দিবেন না। তাহলে কি করবে এখন? আপনি আবার রিডু বাটনে ক্লিক করবেন। রিডু বাটনে ক্লিক করবেন। এবার Food containing রিডু বাটনে ample calories provides little or no nutritional value. ওকে, আবার রিডু বাটনে ক্লিক করলেন। এবার আপনি আবার পুরো বাক্য শুনে আবার টাইপিং এ যাবেন। ফুড, এটা হলো ফুড কন্টেইনিং CONTING, ফুড কন্টেইনিং, এভাবে আপনি আবার পুরো বাক্য টাইপিং এ যাবেন। হ্যাঁ, প্রথমটা বড় হাতের দিলাম, ছোট হাতের দিলেও সমস্যা নেই, বাট আমরা দিব। এভাবে আপনি যখন পুরো বাক্য টাইপিং এ যাবেন, এবার আপনি দেখবেন কি পুরো বাক্যের মধ্যে আপনি প্রোভাইডস এর এখানে PROVIDE, আবার এখানে ধরেন কন্টেইনিং এর জায়গায় কন্টেন্টস এরকম করে লিখছেন, ভ্যালুর জায়গায় ভ্যালুজ লিখছেন, সাবমিট দিছেন, লাস্টে কয়েকটা দা এগুলোও দিয়ে দিছেন। এবার সাবমিট দিলেন। সাবমিট দেওয়ার পরে এবার দেখলেন 10-এ 10 হয়েছে। কিন্তু এবারও আপনি আমাকে হোমওয়ার্ক জমা দিবেন না, কারণ আপনি পরীক্ষার হলে এরকম এক্সট্রা শব্দ অ্যাড করতে পারেন, বাট আমাদের কাছে এরকম এক্সট্রা শব্দ অ্যাড করবেন না। এবারও আমরা হোমওয়ার্ক আপনার নিচ্ছি না। যখন আপনি আবার রিডু বাটন দিবেন, কারণ কি আপনার এক্সট্রা অ্যাড করা লাগছে। আপনি এক্সট্রা শব্দ অ্যাড করা ছাড়া যখন 10-এ 10 করতে পারবেন, তখন এটারে ছেড়ে পরেরটাতে যাবেন। আপনি আবার রিডু বাটনে ক্লিক করেন, ক্লিক করলেন। ক্লিক করার Food পরে containing ample calories provides little or no nutritional value. ওকে, এবার যখন আপনি পুরা বাক্য এইভাবে লিখতে পারবেন, সাবমিট করবেন। এবার নিচে এসে দেখলেন কি হ্যাঁ, এবার আমার 10-এ 10 হইছে। একটাও কোনো এক্সট্রা ওয়ার্ড অ্যাড করা লাগেনি। এখানে কিন্তু 2টা লাগছিল, এটাও লাগছিল, এটাও লাগছিল, 3টা লাগছিল, এইদিকে কয়েকটা লাগছিল। সো আপনার মাথায় আছে পরীক্ষার হলে আপনি এক্সট্রা ওয়ার্ড অ্যাড করতে পারবেন, কিন্তু বাসায় আপনি এক্সট্রা ওয়ার্ড অ্যাড করে প্র্যাকটিস করবেন না। আপনার মাথায় আছে আপনি পরীক্ষার হলে সেন্টেন্সের শেষে 4, 5টা 6টা যে কয়টা মনে চায় এক্সট্রা ইন, অন, টু, দা, অফ এগুলা দিয়ে দিবেন, কিন্তু আপনি বাসায় এগুলা অ্যাড করে প্র্যাকটিস করবেন না। কারণটা কি? কারণটা হচ্ছে এই বাক্যগুলা রিপিট সেন্টেন্সের মধ্যে অল্টার হবে। ফুড কন্টেইনিং অ্যাম্পল ক্যালোরিজ প্রোভাইডস লিটল অর নো নিউট্রিশনাল ভ্যালু, এই প্রশ্নটা রিপিট সেন্টেন্সেও আসে পরীক্ষায়। তার মানে রিপিট সেন্টেন্স আর রাইট ফ্রম ডিকটেশন একই কোশ্চেন ব্যাংক থেকে পরীক্ষার হলে দেয়। অর্থাৎ আপনাকে এখানে যদি আমি পারফেক্ট করতে পারি কোনো ধরনের এক্সট্রা শব্দ অ্যাড করা ছাড়া, তাহলে এই সেম লাইনটা যদি রিপিট সেন্টেন্সে আসে আপনি সেখানেও পুরোটা বাক্য বলতে পারবেন। অর্থাৎ আপনি এদিকেও ফুল নাম্বার পাবেন, আপনি ওইদিকেও ফুল নাম্বার পাবেন। প্রস্তুতি ভালো করার জন্য বাসায় আমরা এই ধরনের কাজ করব না। বাসায় আমরা খুব কঠিন পরিশ্রম করব, অলরাইট? কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ, কথাটা মনে রাখেন। সো বাসায় আপনি এখানে 10-এ 10 তো বানাইতে পারবেন আপনি ইয়ে করেও, কি বলে যে এক্সট্রা ওয়ার্ড 4-5টা অ্যাড করেও। কিন্তু এরকম 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 4-5টা এক্সট্রা ওয়ার্ড অ্যাড করে 10-এ 10 বানাবেন না। আপনি যেভাবে 10-এ 10 করবেন, যতক্ষণ আপনি ফুল কোনো ধরনের এক্সট্রা ওয়ার্ড অ্যাড না করে 10-এ 10 না করতে পারছেন, ততক্ষণ আপনি এটা আমার ক্লাসে জমা দিবেন। এভাবে প্রথম কাজ কি 6 টাইমস স্ট্র্যাটেজি। প্রথমে 3 বার শুনবেন, খাতার মধ্যে লিখবেন, তারপরে অ্যান্সারে ক্লিক করে বাক্যটা দেখবেন। তারপরে আপনি আবার আপনার বাক্যের সাথে কি কি ভুল হলো, সঠিক বাক্যটা সেখান থেকে মিলায় নিবেন। এবার আপনি কি বের করলেন যে আমার এগুলা ভুল হলো, এগুলোর উপরে গোল্লা দিলেন। তারপরে তার নিচে আবার সঠিক বাক্য পুরাটা আস্ত করে লিখবেন, ফুড কন্টেইনিং। সেখানে লিখতে গিয়ে উদ্দেশ্য একটাই, বানান যেন আমাদের মাথায় থাকে। ওকে, আচ্ছা, এবার এটা গেল। এবার আসেন এখানে সাবমিট করলেন, দেখা গেল কি 10-এ 10 আসলো না, আসছে 10-এ 8, হবে না। আবার রিডু বাটন দিবেন। রিডু বাটন দিয়ে এবার দেখলেন 10-এ 10 আসছে, কিন্তু 2-1টা এক্সট্রা ওয়ার্ড অ্যাড করা লাগছে, এবারও হবে না। আপনি আবার দিবেন রিডু, আবার টাইপিং করবেন। তারপরে যখন আপনি দেখবেন 10-এ 10 আসছে, এবার শেষ। তাহলে কি কি বেনিফিট আপনার আসছে? নাম্বার 1, একই জিনিস আপনি কতবার করে শুনছেন, আপনার লিসেনিং পাওয়ার ক্লিয়ার হচ্ছে। মানুষ খেলতে খেলতে খেলোয়াড় হয়, শুনতে শুনতে আপনি সেখানে লিসেনিং পাওয়ারটা ডেভেলপ করে ফেললেন। একই জিনিস 3 বার 4 বার করে টাইপিং করছেন, আপনার কি হচ্ছে? বানানের দক্ষতা বাড়ছে, বানানগুলো বারবার রিভাইজ হচ্ছে, পাশাপাশি টাইপিং এর স্পিড বাড়তেছে। বুঝতে পেরেছেন? যারা জিজ্ঞেস করছেন যে এখানে কি ভাই আমাকে প্রচুর স্পিডে টাইপ করতে হবে কোনো কিছু, নো।
সিম্পলি টাইপ করলেই হবে, এবং ওই 6 টাইমস স্ট্র্যাটেজি করে টাইপ করতে করতে একই জিনিস 3 বার 4 বার টাইপ করলে এমনি আপনার স্পিড বাড়া শুরু হবে। ওকে। আর আমাদের এই রাইট ফ্রম ডিকটেশনের ক্লাসটা আবার কাজে দিবে রচনা রাইটিং এর ক্লাসে। কিভাবে? সেখানে আমাদের 20 মিনিটের মধ্যে লিখতে হবে 200 থেকে 300টা শব্দ। সেখানে আবার টাইপিং এর স্পিডের একটু দরকার আছে। এই জন্য আমাদের কোর্স প্ল্যানটা সাজানোর সময় আমি আগেই বলেছিলাম যে আমাদের চিন্তা বিভিন্ন দিকে করতে হয়। যে কোর্স প্ল্যানটা সাজানোর সময় আমরা স্পিকিং এর পরে কিন্তু রাইটিং এর এই পার্টটা পরীক্ষায় আসে। কথা বুঝিয়েন কিন্তু, হ্যাঁ? সো এই পার্টে কিন্তু টাইপিং আছে। এখানে একটু টাইপিং এর স্পিডটা সামান্য লাগে। খুব বেশি যে লাগে এরকম না। ওই চ্যাটিং করতে যতটুকু স্পিড ততটুকু। কিন্তু এই স্পিডটা ১ম দিলে আপনি পারবেন না। দেখা গেল রাইটিং এর ক্লাসে, রচনার ক্লাসের পরের ক্লাসে মেক্সিমাম মানুষের একটাই কমপ্লেইন। কি কমপ্লেইন? ভাই 20 মিনিটে তো টাইপ করে কুলাইতে পারছি না। কিন্তু যখন আপনি এই রাইট ফ্রম ডিকটেশন 6 টাইমস স্ট্র্যাটেজি এবং ফুল নাম্বার করার জন্য 20 টা দিবেন ক্লাসে, 100 টা পড়বেন বাসায়। একই জিনিস আপনি যখন টাইপ করবেন, আজকে দিনটা যাবে, কালকের দিনটাও আপনি রাইট ফ্রম ডিকটেশন করবেন, টাইপিং করবেন। পরের ক্লাসে অথবা কালকেই তো আপনাদের রেগুলার ক্লাস আছে। কালকের ক্লাসে আমরা যখন ওই ২ টা টপিক কভার করব, সেখানেও টাইপিং আছে। তার মানে ২ দিন চলে গেল। তারপরে আপনার এটা আসবে, মাঝখানে শুক্রবারের ২ টা দিন বন্ধ যাবে। তার মানে ৪-৫ দিন চলে গেল আপনার টাইপিং এর উপরে। এই ৪-৫ দিন আপনি টাইপিং করে, করে যখন এই প্রশ্নগুলা শেষ করবেন, তখন রচনার ক্লাস সামনে আসা মানে আপনি বিগত রচনার ক্লাসের আগের ৪-৫ দিন আপনি টাইপিং এর উপর ছিলেন। এখন এখানে এসে ২০ মিনিটে যে ২০০ থেকে ৩০০ শব্দ লিখতে হয়, সেটার প্রেশারটা আপনি ধরতে পারবেন না। সেই প্রেশারটা আপনার কাছে কোনো প্রেশারই মনে হবে। কিন্তু এটা হয়তো তখন ৫ জন ৬ জনের কাছে মনে হবে যে ভাই আমার আরেকটু বোধহয় টাইপিং এর স্পিডটা লাগবে। সেটা কভার হয়ে যাবে। কিন্তু আমাদের এটা যেখানে আগে ছিল 50% মানুষের এই প্রবলেম। এই প্রবলেমটা কাটানোর জন্য আমরা পিছন থেকে ছোট, ছোট জিনিস টাইপ করে আগাবো। আবার নাম্বারও অনেক বেশি। বুঝতে পেরেছেন? আশা করি বুঝছেন। সো এইজন্য আমাদের উদ্দেশ্যগুলা যেন সফল হয় সেই সুবাদে রাইট ফ্রম ডিকটেশন যতক্ষণ ফুল নাম্বার না আসবে উইথআউট এডিং এনি এক্সট্রা ওয়ার্ডস আনটিল আপনি সেটা শেষ করছেন না। এখানে আপনি পরীক্ষার হলে এক্সট্রা ওয়ার্ড এড করতে পারবেন। বাসায় আপনি কোন ধরনের এক্সট্রা ওয়ার্ড এড করবেন না। যতক্ষণ এক্সট্রা ওয়ার্ড এড করা ছাড়া আপনি এখানে ফুল নাম্বার না করতে পারেন, ততক্ষণ এটাকে রিডু দিয়ে শুনবেন, আবার টাইপ করবেন, আবার শুনবেন, আবার টাইপ করবেন। শুধু টাইপিং করবেন না। এই রিডু বাটনে ক্লিক করে শুনে নিয়ে আবার টাইপ করবেন। একই সাথে আপনার লিসেনিং স্কিল বাড়বে, লিসেনিং পাওয়ার প্রবলেম ক্লিয়ার হবে, টাইপিং স্পিড বাড়বে, বানান ছাড়বে, সোয়ালা আর কি। ওকে? এবার আপনি পড়া জমা দিবেন কেমনে? একটা শেষ হলো। এইভাবে তো আপনি ২০ টা করবেন। ১ম এ ২০ টা শেষ। তারপরে একটা, একটা করে খুঁজে বের করে এই পেজের একটা মোবাইলে ছবি তুলবেন অথবা একটা স্ক্রিনশট নিবেন। এটা কোনো লিংক শেয়ার করবেন না। ওকে? এতদিন যেরকম স্পিকিং এর প্রশ্নগুলা লিংক দিয়ে দিতেন, এরকম দিবেন না। এই পেজের একটা ছবি তুলবেন মোবাইলে। অথবা এখানে একটা স্ক্রিনশট নিবেন ল্যাপটপ থেকে। তারপরে ওগুলা সেন্ড করে দিয়ে মোবাইলের গ্যালারি থেকে ছবিগুলা কেটে দিলেই হইল। এবং ওই ছবিতে একটা ছবিতে দেখা যাবে ৩ টা উত্তর। এই ৩ টা এক ছবিতেই দেখা যাবে। কারণ এখানে একটা ডিসপ্লেতে যা দেখছেন সবই তো একটা ক্যামেরায় আসবে মোবাইলে ছবি তোলার সময়। তখন আমি দেখতে পাবো যে আপনার আগের গুলা কেমন ছিল, আগেরটা ৯ ছিল, পরেরটা ১০ ছিল। এখানে দেখা গেল এক্সট্রা ওয়ার্ড এড করা লাগছে, পরেরটা এক্সট্রা ওয়ার্ড এড করা ছাড়া। অর্থাৎ লেখাগুলো দেখলে আমি বুঝতে পারবো কে আসলে বাটপারি করছে, আর কে আসলে এই 6 স্টেপস স্ট্র্যাটেজিটা ফলো করছে। লেখা দেখলেই বোঝা যায়। ওকে? সো এইভাবে আপনি রাইট ফ্রম ডিকটেশনে হোমওয়ার্কটা জমা দিবেন। অলরাইট? একটা বিষয় রাইট ফ্রম ডিকটেশনে ১ম শব্দ কি বড় হাতের দিতেই হবে? না। এরকম কোনো রিকোয়ারমেন্ট আপনার পিটির ওয়েবসাইটে নাই। লাস্টে ফুল স্টপ দিতেই হবে? না। তো আমরা দেই কেন? রাইট ফ্রম ডিকটেশন হচ্ছে বাক্য শুনে বাক্য লেখা। একটা বাক্য সাধারণত ১ম শব্দ বড় হাতের দিয়ে শুরু হয়। এটা আমরা সবাই জানি, রাইট? বাক্য শেষ হলে ফুল স্টপ দিতে হয়, এটা আমরা সবাই জানি। যেহেতু এগুলা না দিলেও সমস্যা নাই, দিলেও সমস্যা নাই, তো দিলাম। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি পাঞ্জাবি পরলেও বিয়ে হবে, আরে সরি শেরওয়ানি পরলেও বিয়ে হবে, শেরওয়ানি না পরলেও বিয়ে হবে। বিয়ে হওয়াতে কোনো শেরওয়ানির রিকোয়ারমেন্ট নাই। তো আপনি পড়লেন, সমস্যা কি? দেখতে তো আর খারাপ লাগলো না। মানে আপনি এখানে দিলেন আরকি, রিস্ক নিলেন না। বাট পিটি বলছে এগুলা কোনো ব্যাপার না। শুধু আমরা দেখব সঠিক শব্দটা তুমি লিখছো কিনা। আগে পরে লিখলেও কিছু হয় না। আগেরটা পরে, পরেরটা আগে লিখলেও কিছু হয় না। কিন্তু আপনি ইচ্ছা করে এগুলা উলট-পালট করবেন না। ওকে?
অর্থাৎ আপনি এখানে সিরিয়ালি লিখবেন, এক দুইটা উলটপালট হয়ে গেলেও কিছু হবে না। আমি এটা নিয়ে পিটির সাথে কথা বলেছি, আমি বারবারই বলছি যে এগুলা হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন সূত্র পাবেন। যেমন একটা সময় ফেসবুকে প্রচুর পপুলার ছিল একটা টপিক, রাইট ফ্রম ডিকটেশনে এক্সট্রা শব্দ ওয়ার্ড অ্যাড করলে রাইটিং এর নাম্বার কমে যায়। প্রচুর পপুলার হয়ে গেছে, এক সপ্তাহের মধ্যে পুরো ফেসবুক ভরে গেছিল, আমারও ক্লাসে পোলাপান জ্বালায় ফেলতেছিল একই প্রশ্ন করে। তো আমি তখনই যেটা করি, পিটির সাথে যোগাযোগ করি। ইভেন ওইটার আগেও কিন্তু আমাদের যে তখন আশফাক ভাই সব ব্যান্ডে 90 পাইছিল যখন এটা এই কন্ট্রোভার্সিটা চলতেছিল অনলাইনে। তো তার সাথে তো আমার কথা হইলো, আবার আমি জিজ্ঞেস করছি, ভাই পোলাপান তো ফেসবুক ফাটাই ফেলতেছে, আপনি আরেকবার একটু মনে করে বলেন। তো ওনার পরীক্ষায় 3টা আসছিল আপনার রাইট ফ্রম ডিকটেশন। উনি প্রথমটায় 27টা শব্দ লিখছে, 14টা নাকি 15টা এক্সট্রা শব্দ লিখছে, ই নন এ টু সব লিখে দিছে। দ্বিতীয়টায় লিখছে এরকম 10-12টা, তৃতীয়টাতেও এরকম 10-12টা করে এক্সট্রা করে অ্যাড করে আসছে। তারপরেও তো ওনার সকল ব্যান্ডে 90 হয়েছে। সো যদি নাম্বার মাইনাসই করে দিত, যেখানে উনি 27টা শব্দ লিখছে সেখানে কারেক্ট শব্দ আছে 12টা নাকি 13টা, তার মানে উনি তো ম্যাক্সিমাম গুলাই এক্সট্রা দিয়ে দিছে। তাহলে ওনাকেও নেগেটিভ নাম্বার করে দিত, তাহলে ওনার তো সকল ব্যান্ডে 90 হইতো না। তাইলে ওইটার পরে যখন আবার এরকম ফেসবুকে কন্ট্রোভার্সি চলতেছে, তখন আমি ক্লাসে বুঝাচ্ছিলাম, দেখেন আশরাফ ভাই তো আমার নিজেরই স্টুডেন্ট ছিল, কেবলই আপনারা দেখলেন, সেটা তখনকার ঘটনা। তারপরেও আমি ফার্দার মোড যেটা করেছি, পিটির সাথে আবার কমিউনিকেশন করি। তাদেরকে হচ্ছে তাদের ইনস্টাগ্রামে একটা পেজ আছে পিয়ারসন ল্যাঙ্গুয়েজ, ওখানে মেসেজ দিলে ওদের টিম থেকে রিপ্লাই দেয় 2-1 দিন পরে। তো আমি যতবারই মেসেজ করেছি সুন্দর করে মেসেজ করেছি, বলেছি আমি একটু বাংলাদেশের পিটি টিউটর পিটি পড়াই, আমার তথ্যগুলো খুব দরকার, তো আমার ইনফরমেশন গুলা লাগবে আর কি। বিভিন্ন সময় আমি যোগাযোগ করি, তারপর ওখান থেকে আমাকে আবার জানালো যে না, রাইট ফ্রম ডিকটেশনে শুধু সঠিক বানান হইলেই 1 নাম্বার করে, মানে প্রত্যেকটা সঠিক বানানোর জন্য তুমি স্কোর পাবা। আমি আবার মেসেজ দিছি, আমারে ওইটা বলেন তো যে এক্সট্রা শব্দ অ্যাড করলে মাইনাস মার্কিং আছে নাকি। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনার ওনারা তো ক্লিয়ার করেই দিছে, কিন্তু আমি আবার শুনতে চাইছি ওইটা আপনি বলেন। তো আমি বলছি যে না, ওনারা আবারও বলছে যে না, এক্সট্রা শব্দ অ্যাড করলে মাইনাস মার্কিং এর কোনো ব্যাপার নাই, সো এক্সট্রা শব্দ অ্যাড করা যেতে পারে। অলরাইট, তার মানে এটা পরে আমি কি করছি, ফেসবুকে পোস্ট করছি বিভিন্ন গ্রুপে। তো আমি যখন পোস্ট করছি ওই দিনের পর থেকে আজ অব্দি আর ওই বিষয়টা নিয়ে আর কেউ কথা বলে না। কারণ দেখছে যে আমি কখনোই সোর্স ছাড়া কোনো পোস্ট টোস্ট করি না। ইভেন এইগুলা বেশ কয়েকটা টিউটরও পোস্ট করছি, পরে ওদের পোস্ট ওরা ডিলিট করে নামাই দিছে। যাই হোক, তো আপনারা রাইট ফ্রম ডিকটেশনে একটা সেফ জোন কি পেলেন, এক্সট্রা শব্দ অ্যাড করতে পারবেন, এটা একটা ভালো ব্যাপার। গেটিস দিয়ে দিবেন যে কটা মন চায়, কিন্তু সময় থাকতে হবে হাতে। লাস্টে কি দিয়ে দিবেন, ছোটখাটো 2-1টা প্রেপোজিশন দিয়ে দিবেন। এবার একটা জিনিস অ্যাড করেন যে কোন প্রেপোজিশন গুলা দিলে ভালো হয়। আমার এক্সপ্লোরেশন থেকে আমি দেখছি অনেক বাক্যে দা থাকে, প্রচুর পরিমাণে দা থাকে। সো যদি আমি নিজেও, আমাকে বলেন যে আপনি কোনগুলো অ্যাড করতেন যদি পিছনে অ্যাড করতে চান, কি কি অ্যাড করবেন, তাহলে আমি অবশ্যই অবশ্যই একটা এ এবং 2টা দা অ্যাড করে দিব। বিকজ অফ প্রচুর পরিমাণে দা থাকে সেন্টেন্সে, অনেক সেন্টেন্সে দা থাকে, সেগুলো শুনতেই পাই। Food containing ample calories কি করব, provides little or no nutritional value. আমি এরকম বাক্যটা সুন্দর মতো লিখে একটা এ দিব, সুন্দর সুন্দর করে 2টা দা দিয়ে দিব লাস্ট, দিয়ে ফুল স্টপ দিয়ে দিব। কারণ আমার কাছে অনেক সেন্টেন্সে দেখেছি দা আছে। এবার আপনি কি অ্যাড করতে পারেন, আপনি যদি দেখেন হ্যাঁ ভাই আসলেই আমি প্র্যাকটিস করতে গিয়ে দেখছি আমি দা গুলা প্রচুর পরিমাণে মিস করি, ওকে, তাহলে আপনি পিছনে দা দিয়ে দেন, এ দিয়ে দেন। কেউ বলবে যে ভাই আমি প্র্যাকটিস করতে গিয়ে দেখছি আমি আমি ইন মিস করি প্রচুর পরিমাণে, আমি ইন কোনো বাক্যেই ধরতে পারি না, তাহলে আপনি আপনার নোট খাতার মধ্যে লিখে ফেলবেন আমার রাইট ফ্রম ডিকটেশনের লাস্টে আমি ইন শব্দটা মাস্ট দিব। কেউ বলবে আমি অব কোনো সময়ই রাইট ফ্রম ডিকটেশনে ধরতে পারি না, তার মানে এটা বের হবে আপনি যখন রাইট ফ্রম ডিকটেশন প্র্যাকটিস করবেন, ফ্রম ইওর প্র্যাকটিস। আপনার প্র্যাকটিস থেকে যেই যেই শব্দগুলা আপনার কাছে বারবারই মনে হবে যে না এগুলো আমি খুব একটা ধরতে পারিনি, ওইরকম 4-5টা শব্দের একটা লিস্ট করে রাখবেন। রাইট ফ্রম ডিকটেশনে পরীক্ষার হলে ওই 4-5টা শব্দ আমি অ্যাড করে দিয়ে আসবো এই উদ্দেশ্যে। এক একজনের এটা এক এক রকম হবে। বুঝতে পেরেছেন? আমার সাথে দা এবং এর সমস্যাটা বেশি হয়। অর্থাৎ আমি দা এবং এ শুনতেই পাই না। শুনতে পাই, একটা লিখলে আরেকটা মিস হয়, আরেকটা লিখলে আরেকটা মিস হয়। তাহলে আমি নোট করে রাখছি যে আমি দা এবং এ হচ্ছে
ইয়েই করবো না, সবসময় অ্যাড করে দিব। তাহলে আপনি যেটা করবেন, কি করবেন, আপনি সিম্পলি হচ্ছে যে প্রশ্ন, যেই শব্দগুলো আপনি বেশি বেশি মিস করবেন, শুধু ওই শব্দগুলো আলাদা একটা লিস্ট করে রাখবেন। পরীক্ষার আগে রিভাইজ দিয়ে যাবেন যে আমার রাইট ফ্রম ডিকটেশনে অলওয়েজ আমি এই শব্দগুলো অ্যাড করে দিব, কারণ আমি বাসায় এই শব্দগুলো বেশি বেশি মিস করছি। ওকে, আচ্ছা, মোটামুটি বুঝছেন। অনেক সুন্দর করে অনেক খুঁটিনাটি আলোচনা করলাম। আরেকটা আলোচনা রইলো খাতায় লেখার বিষয়টা কি হবে, যে আমরা কি বাক্যটা শুনে খাতায় একবার লিখে তারপরে খাতা থেকে দেখে দেখে টাইপ করতে পারবো নাকি? যেহেতু এক্সামের হলে খাতা দেয়, অবশ্যই আপনি খাতায় লিখতে পারেন, কিন্তু সেটা সময় থাকতে হবে হাতে। বাট বাসায় তো আর আপনাকে আমি বলেছি, যতক্ষণ বাক্যটা মাথায় না ধরে ততক্ষণ শুনতে থাকেন, মুখস্থ করে প্র্যাকটিস করাই ভালো। তাহলে পরীক্ষার হলে সময় কম থাকলেও আপনি রিস্কে পড়বেন না। এটা যেন আপনার সাথে না হয়। কে জানে আপনি বাসায় খাতায় লিখে প্র্যাকটিস করে গেছেন, পরীক্ষার হলে গিয়ে দেখলেন টাইম নেই, তখন কি করবেন? এই জন্য বাসায় আমি মনে করি রাইট ফ্রম ডিকটেশন, এটা আমার একান্ত ভালো অভিমত, এবং আমি যে অভিমত দেই সেটা বুঝে শুনেই দেই। এটা শুধুই যে আমার জন্য উপকারী না, যেটা আপনার জন্য উপকারী হয়, কারণ আপনি পরীক্ষার হলে কিন্তু এই রিস্কে আছেন। কোনো কারণে রাইট ফ্রম ডিকটেশন শুরু হলো, হাতে আর মাত্র 1 মিনিট করে আছে বা 3 মিনিট আছে, 3টা রাইট ফ্রম ডিকটেশন এখনো বাদ আছে, তখন কি করবেন? খাতায় লিখবেন কখন আবার? এর থেকে ভালো কি বাসায় খাতায় না লিখে প্র্যাকটিস করানো। মানে 6 টাইমস স্ট্র্যাটেজিতে তো খাতায় থাকবেই, সেটা তো ভিন্ন বিষয়। কিন্তু পরীক্ষার হলে যে শুনে একবার খাতার মধ্যে উঠাবো, তারপরে খাতা থেকে দেখে দেখে টাইপিং করব, হ্যাঁ করতে পারি। কখন? যদি দেখি পরীক্ষার হলে সময় আছে 7-8 মিনিট, প্রশ্ন আছে 2টা বা 3টা রাইট ফ্রম ডিকটেশন, এক একটার জন্য 3 মিনিট করে হাতে পড়ে আছে, তখন এগুলা করা যায়। অলরাইট, আরেকটা বুদ্ধি নিতে পারেন যে এরপরেও আমি ভাই খাতায় অ্যাড করতে চাই, আমার জন্য একটা সহজ বুদ্ধি দেন। এবার আপনি যেটা করতে পারেন, প্রথম অর্ধেকটা খাতায় লিখবেন, লাস্ট শেষের অর্ধেকটা মুখে রাখবেন। কেমনে? খেয়াল করেন, খেয়াল করেন, হ্যাঁ, বাজলো, প্লে করি। Food containing ample calories provides little or no nutritional value. ওকে, এখানে আপনি খাতার মধ্যে লিখবেন ফুড কন্টেনিং অ্যাম্পল ক্যালোরিজ, ঝটপট করে খাতার মধ্যে লিখবেন। যদি খাতায় বাসায় লিখার অভ্যাস করেন এইভাবে করবেন, খাতার মধ্যে বাসায় বাক্যের প্রথম অর্ধেকটা লিখবেন ফুড কন্টেনিং অ্যাম্পল ক্যালোরিজ, বাকিটা কি বলছে, প্রোভাইডস লিটল অর নো নিউট্রিশনাল ভ্যালু, এটা রাখবেন মুখে। অর্থাৎ খাতায় ওটা লিখার পরে লাস্টেরটা কিন্তু এখনই বলেছে, এখনই মুখে থাকবে, এটার খাতায় লিখবেন না। এবার মুখেরটা আগে টাইপ করবেন। কেমনে? PROVIDS প্রোভাইডস নো or little LITTLE NUTRITION nutritional VALUE ফুল স্টপ। এইবার আগে দিবেন ক্লিক। এবার খাতারটা দেখে দেখে লিখবেন FWD ফুড CONTAINING ফুড কন্টেনিং অ্যাম্পল AMPLE CALORIES স্পেস। এবার আপনি বানান টানান চেক করেন। ওকে, লাস্টে কিছু দিতে চাইলে দিলেন। যদি বাক্য পুরোটাই ধরতে পারেন এগুলা না দেওয়াই ভালো, কোনো ধরনের এক্সট্রা ওয়ার্ড না দেওয়াই উত্তম। যদি পুরো বাক্য আপনি ধরতে পারেন তো দিয়ে কি করবেন, আজেরা জিনিস। না ধরতে পারলে 1-2টা দিয়ে দেন। ঠিক আছে, আমি ধরতে পারিনি, লাস্টে একটা দিয়ে দিলাম, 2টা দা দিয়ে দিলাম। বানানগুলো একটু চেক করে দিলাম। ফুড কন্টেইনিং অ্যাম্পল ক্যালোরিজ প্রোভাইডস নো অর লিটল নিউট্রিশনাল ভ্যালু। যদি মনে হয় ক্যালোরি হবে না, ক্যালোরিজ হবে, ঠিক আছে, 1-2টা একটু চেঞ্জ করে দিই, CALO, আর বেশি না, 1টা 2টা। সাবমিট করে দেন, দিলেন সাবমিট। তাড়াহুড়োর চোটে দেখেন কি হয়েছে, হয়ে গেল, আসতেছে আর কি। এরকম 1-2টা এক্সট্রা ওয়ার্ড দিয়ে দেন। ওকে, নো প্রবলেম। আশা করি খাতায় লেখার বিষয়টা বুঝছেন। আরেকবার বুঝাই, একটু জাস্ট সিগন্যাল দেন সব ঠিক আছে নাকি। পরীক্ষার হলে এগুলা পজ করার সুযোগ নাই কোনো, হ্যাঁ, সব ঠিক আছে। আমার কথাবার্তা ক্লিয়ার আছে কি, ওটা একটু বল। আচ্ছা, তাহলে আরেকবার একটু লাস্ট মোমেন্টে বুঝাই দেই, তাইলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে খাতায় লেখার বিষয়টা, অর্ধেক খাতায় লিখবেন, প্রথম অর্ধেক, লাস্টের অর্ধেক মুখে রাখবেন। কারণ কি, ধরেন বিষয়টা হচ্ছে এরকম টাইপের, আপনারা কেউ একজন বলল আমার 10টা বন্ধু আছে। কি কি? রফিক, জব্বার, বরকত, সালমান, সাদিক, শাহানা, রোমানা,
আপনার কিন্তু রফিক জব্বার বরকত ওটা অনেক আগে বলছে, কেবল শেষ করছে সালমান রফিক, আরে সালমান শাহানা রোমানা। আপনার মনে থাকবে সালমান শাহানা রোমানাটা বেশি মনে থাকবে, কারণ কি এটা লাস্টে বলছে। তার মানে কি প্রথম 5টা বন্ধুর নাম আমি খাতায় লিখে ফেলবো, লাস্টের 5টা তো কেবলই সে বলছে, এটা আমার মুখে এমনিই থাকবে। এবার আপনি মুখে বলতে বলতে এখানে লিখে শুরু করবো, সালমান সালমান সাদিক রোমানা, Food সালমান containing সাদিক ample রোমানা। calories Okay? provides little or no nutritional value. পরে খাতা থেকে দেখে প্রথম 5 বন্ধুর নাম লিখে দেবে। এটা করলে একটু সময় বাঁচানো সম্ভব, পুরো বাক্য খাতায় লেখার দরকার নেই। কতটুকু লিখবেন, প্রথম অর্ধেকটা বা কাছাকাছি, বাকিটা মুখে মুখে রাখবেন। এইভাবে একটু বাসায় প্র্যাকটিস করেন, এটা একটা ভালো বুদ্ধি হতে পারে। ওকে, যদি এভাবে বাসায় প্র্যাকটিস করেন খারাপ না, কিন্তু 6 টাইমস স্ট্র্যাটেজি আগে করে নিন, তারপরে আপনি 6 টাইম শেষ করার পরে আপনি 7 টাইমস 8 টাইমস এর জায়গায় এসে খাতায় অর্ধেকটা লিখে নিন, ওটার জন্য আলাদা একটা পাতা তৈরি করেন, অন্য পাতা এটা করেন, তাহলেই হবে। রাইট ফ্রম ডিকটেশন আরেকবার একটু সামারি করি, খেয়াল করেন। কথাবার্তা আশা করি ক্লিয়ারলি শুনছেন, অনেক মানে চেষ্টা করছি বলার, এখানে আবহাওয়া চেঞ্জ, গলা বসে পড়েছে, ঠেলাঠেলি করে চলছে। সো রাইট ফ্রম ডিকটেশনের কথা হলো পরীক্ষার সর্বশেষ কোয়েশ্চেন, এবং এই প্রশ্নে আসে 3 থেকে 4টা প্রশ্ন, ম্যাক্সিমাম টাইমে 3টাই দিতে দেখা যায়। অলরাইট, আর এই প্রশ্নে সমস্যা, সরি, এই প্রশ্নে নাম্বার কত, এই প্রশ্নে অনেক নাম্বার, কত নাম্বার, এই প্রশ্নে নাম্বার হচ্ছে 35 নাম্বার। এর মধ্যে আমাদের রাইটিং এ চলে যাবে 23 নাম্বার, আর আমাদের লিসেনিং এ থাকবে মাত্র 12 নাম্বার। তার মানে এই প্রশ্নটা যদি খারাপ করেন, আপনি খুব দারুণ ভাবেই হচ্ছে রাইটিং এর মধ্যে রেজাল্ট খারাপ করে ফেলবেন। ওকে, আচ্ছা গেল, দাঁড়ান একটু, আচ্ছা ওই জিনিসটা আমি একটু দেখাই, দাঁড়ান। আচ্ছা ওটা পাঠিয়ে দিচ্ছি। ওকে, রাইট ফ্রম ডিকটেশন রিভিউ করছি। রাইট ফ্রম ডিকটেশনের টোটাল নাম্বার হচ্ছে 35, পরীক্ষায় 3 থেকে 5টা প্রশ্ন আসলো। আমাদের কাজ কি, প্রথম কাজ কতটুকু সময় বাদ আছে, প্রশ্ন কয়টা দিয়েছে সেটা দেখে নেওয়া, সেই অনুযায়ী ডিসাইড করব তাড়াহুড়া করব নাকি নরমালি আস্তে আস্তে আগাবো। কারণ রাইট ফ্রম ডিকটেশনই পরীক্ষার সর্বশেষ প্রশ্ন। যখনই দেখবেন উপরে আর কয় মিনিট বাদ আছে, এগুলো না বুঝলে কোনো সমস্যা নাই, মক টেস্ট দিলে এমনিতেই ক্লিয়ারলি বুঝবেন, আপাতত শুধু শুনে রাখেন, তখন বুঝতে পারবেন। ওকে, সো এখন এখানে বিষয়টা হচ্ছে উপরের মধ্যে দেখবেন কয় মিনিট সময় বাদ আছে, কয়টা রাইট ফ্রম ডিকটেশন বাদ আছে। আমি দেখলাম আমাকে রাইট ফ্রম ডিকটেশনের সময় আর বাদ আছে 4 মিনিট, হাতে রাইট ফ্রম ডিকটেশন আছে 3টা, তার মানে এক একটার জন্য 1 মিনিট থেকে সামান্য একটু বেশি। এই ক্ষেত্রে আপনার মোটামুটি একটু তাড়াহুড়া করা লাগতে পারে। শুধু এটুকু জেনে রাখেন, রাইট ফ্রম ডিকটেশনে যদি 2 মিনিটের মতো করে এক একটা প্রশ্নে পাওয়া যায়, দেন হচ্ছে গিয়ে আপনি জাস্ট এখানে ভালো একটা নাম্বার করতে পারেন, মানে আস্তে ধীরে আগাইতে পারেন। আর যদি প্রত্যেক প্রশ্নে দেখেন 2 মিনিটের হয়ে গেছে নাম্বার, তাহলে আপনি এখানে অতটা আস্তে ধীরে করার সুযোগ পাবেন না, আপনি ঝটপট ঝটপট করে জাস্ট হচ্ছে আগায় যাবেন সামনে। ওকে, তাহলেই হবে। এখন ঝটপট আগানোর মধ্যে আমরা খাতার হেল্পটা নিতে পারি কিভাবে, রাইট ফ্রম ডিকটেশনের সেন্টেন্স একটা আমরা শুনবো, শোনার পরে আমরা যেটা দেখব, প্রথম অর্ধেকটা খাতার মধ্যে লিখবো। ওকে, প্রথম অর্ধেকটা হচ্ছে খাতার মধ্যে লিখবো, তারপরের কাজ কি, বাকি যে অর্ধেকটা সেটা মুখে মুখে রাখবো, আর ওই অর্ধেকটা আগে টাইপ করব, মানে লাস্টের অর্ধেকটা টাইপিং এর সময় আগে করব, পরে আমরা টাইপিং করার আগে ওই খাতার অর্ধেকটা ক্লিক করে টাইপ করে দিব। এবার টাইপ করতে গিয়ে প্রথম শব্দ বড় হাতের দিব, দিলাম, তারপরে লাস্টে ফুল স্টপ দিব, ওকে দিলাম, আর মাঝখানে যদি কেউ মনে করেন এক্সট্রা শব্দ অ্যাড করে দিব নাকি, যেমন বানান, একটা বান 2বার 3বার করে লিখে দিব নাকি, হ্যাঁ লিখে দেন, নো প্রবলেম। আপনি যদি মনে করেন যে আপনি যদি মনে করেন যে লাস্টে কিছু এক্সট্রা শব্দ দিয়ে দিব যেগুলো আমি রাইট ফ্রম ডিকটেশনে আছে বলে আমার মনে হইতেছে, আমি শিওর না, হ্যাঁ দিয়ে দেন। কোনগুলা দিবেন, যেগুলা বাসায় প্র্যাকটিস করতে গিয়ে আপনি বেশি ঝামেলা ফেস করবেন সেগুলা দিবেন। এটাই হলো আমার কথা। যেগুলো যদি দেখেন আপনি বাসায় প্র্যাকটিস করতে গিয়ে আপনি বারবারই দা মিস করেন, আগামী ক্লাসের জন্য তো 20টা করবেন, 20টা করতে গেলেই তো ধরা মানে বুঝতে পারবেন
বেশি মিস করেন, বুঝতে পারবেন না, এটা তো না বোঝার কিছু নেই। তো ওই 20টা প্র্যাকটিস করতে গিয়ে যখন দেখবেন যে আমার বারবারই হচ্ছে ভাই দায়ের মধ্যে মিস্টেক হচ্ছে, ওকে তাহলে খাতার মধ্যে নোট করা, কারণ দা বাক্যে অনেকগুলোই থাকে, দুইটাও দিয়ে দিতে পারেন। এইভাবে আপনার অন্যান্য কিছু শব্দ যদি থাকে যে এগুলোও তো ভাই আমি মিস করি, আমি কি এগুলোও অ্যাড করে দিব নাকি, ওকে আপনি ওগুলোও অ্যাড করে দেন। অলরাইট, কোনো সমস্যা নেই। এই হলো রাইট ফ্রম ডিকটেশনের ব্যাপার। এবার আমি একটা বিষয় দেখাই। রাইট ফ্রম ডিকটেশনে কিন্তু নাম্বার অনেক বেশি। সো রাইটিং লিসেনিং এ ভালো করার জন্য বিকল্প হয় না এটার কোনো। ওকে, এটার আসলেই ভাই এটা এই হলো আপনাদের গ্রুপে আমি পাঠিয়েছি, একটু যত্ন করে দেখে নিয়েন, দেখি এটা আসে নাকি। হ্যাঁ, এই যে দুইটা ইমেজ আমি দিয়ে দিছি আপনাদের গ্রুপে, দেখে নেবেন। এই যে পিয়ারসনের সাথে কথা হলে ওই যে আমার নাম ধরে ডাকছে এই বেটা, এরপরে বলছে তুমি রাইট ফ্রম ডিকটেশনে কোশ্চেন হবে পার্শিয়াল ক্রেডিট। পার্শিয়াল ক্রেডিট আশা করি আপনারা বুঝেন। পার্শিয়াল ক্রেডিট যতটুক হবে ততটুকুই নাম্বার। এমন না যে পুরো অঙ্ক হইলেই অঙ্কের ফুল নাম্বার দিবে, সূত্র হইলে 1 নাম্বার, ক্যালকুলেশন হইলে আরেক নাম্বার, এরকম। তার মানে বানান সবগুলো হলে সবগুলোর নাম্বার, দুইটা হলে দুইটার নাম্বার, তিনটা হলে তিনটার নাম্বার, এটাতে মার্কিং করা হয়। টেস্ট টেকার্স রিসিভ 1 পয়েন্ট, এটা ওদের হিসাব যে প্রত্যেকটা সঠিক উচ্চারণ বানান হইলেই তারা নাম্বার দিবে। আর 0 নাম্বার হবে যদি আপনি সেখানে ভুল বানান লিখেন, এইটুকুই। মানে 0 মানে কি, নাম্বার দিবে না আর কি। পরে আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে আমরা কি, এই যে এগুলা আমি মেসেজ দিছি যে আমি যদি এক্সট্রা ওয়ার্ড এড করি সেটার জন্য কোনো নাম্বার কাটা যাবে নাকি, সেটা বলেন। একবার তো তারা অলরেডি বলছে, তারপরে আমারে তারা আবার জানাইছে যে there is no negative or minus marking in right from dictation if you add extra words. However, you won't earn points for any incorrect or misspelled words. তুমি যদি এখানে কোনো এক্সট্রা ওয়ার্ড অ্যাড করো, কোনো নেগেটিভ মার্কিং বা মাইনাস মার্কিং নাই, শুধু এটা শুধু জেনে রাখো তুমি ভুল করলে নাম্বার পাবা না। সেটা তো আমরা জানি, ওটা না বললেই কি আর না বললে কি, রাইট? পরে এই দুটা স্ক্রিনশট আমি মাত্র নিয়ে দিছি আপনাদের জন্য। এইটা এরকম করে আমি ফেসবুক গ্রুপ গুলাতে পোস্ট করার পরে পরে পুরো পৃথিবী ঠান্ডা হয়ে গেছিল। ও দেখা যাচ্ছে না আপনাদের এখানে? দেখা যাচ্ছে তো? স্ক্রিন চেঞ্জ হয় নাই? স্ক্রিন চেঞ্জ হয় না? হয় হয়, এটা কোনো কথা? ওকে ওকে, দিয়ে দিছি আপনাদের গ্রুপে, জাস্ট একটা জানলেন। না না, আপনারা আমাকে ট্রাস্ট করেন, আই নো দ্যাট। ট্রাস্ট তো করবেনই আলহামদুলিল্লাহ, বাট এগুলো আপনাদের জানা দরকার আছে। আমি আগেই বলছি যে সব কনসেপ্ট ক্লিয়ার রাখেন, আপনার পিটির পুরা খুঁটিনাটি যা আছে সব জানাবো আপনারে আমি। সো এটাই হচ্ছে আসল উদ্দেশ্য, অলরাইট। সো এগুলো দেখলে বুঝবেন। ওই যে ওদের সাথে আলাপ হয়েছিল, মেসেজ দিয়েছিলাম, ওরা ওরা বলছে না তুমি এক্সট্রা ওয়ার্ড অ্যাড করলে কোনো সমস্যা নেই, এখানে বলেছে। ওকে, সো এটা নিয়ে প্যারা খাবেন না, কারণ এটা নিয়ে একটা সময় প্যারা খাচ্ছিল মানুষ। রাইটিং এর রেজাল্ট খারাপ হলে মানুষ কমেন্ট করতো রাইট ফ্রম ডিকটেশন এক্সট্রা ওয়ার্ড অ্যাড করতেন। আরে কি প্রশ্ন রে ভাই, বিশারদ টাইপের। কোন এক বেটা প্রশ্ন করছে যে রাইট ফ্রম ডিকটেশন এক্সট্রা ওয়ার্ড অ্যাড করবেন না, একটা ভালো টিউটর পোস্ট করছিল। সে নিজেও কি এটা চিন্তা করলো না যে আমি একটু পিয়ারসনের সাথে যোগাযোগ করে নিই, কার কাছে না কার কাছে শুনলাম, শুনলেই হইলো নাকি। অলরাইট, এবার আসেন আমাদের ওখানে একটা 2 মিনিটের টপিক আছে, ওটা পড়ে দেই, তারপরে আমরা প্রশ্ন নিয়ে নিব। এই টপিকের নাম 2 মিনিটস টপিক, আমি এই জন্য এটা মিলাই রাখছি। রাইট ফ্রম ডিকটেশন বললাম 1.5 ঘন্টা ধরে, তাই বলে আমরা এই বাকি একটা টপিক পড়বো মাত্র 2 মিনিটে। ওকে, এই জন্য এটার নাম 2 মিনিটস টপিক। সেটা কি? হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস। খাতায় লিখবেন, লিখেন, খাতায় লিখবেন হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস। হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস, হাইলাইট মানে মার্কিং করা বা হাইলাইট করা, বুঝছেন? ইনকারেক্ট ওয়ার্ডস মানে অশুদ্ধ শব্দ